গুড ইভিনিং। শোনা যাচ্ছে? চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। ওকে, আমাদের বলেছিলাম যে লাস্টে একটু টপিক বাকি আছে, জাস্ট নর্মাল কয়েকটা জিনিস, বেশি কিছু না। ওটা কমপ্লিট হলে আমরা আমাদের কোশ্চেন আনসারে ঢুকে যাবো, ঠিক আছে? একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, ক্লাস শেষে করো। ওকে, চলো তো আমরা লাস্ট ক্লাসে এতদূর পর্যন্ত দেখেছিলাম যে একটা গ্যাসকে কখন আদর্শ গ্যাস বলবো আর কখন বাস্তব গ্যাস বলবো। তো আমরা এই যে চার্লস আর বয়েলের সংযুক্ত সূত্র দিয়ে একটা ফর্মুলা পেয়েছিলাম যে পিভি সমান এন আর টি। এটা কি বলেছিলাম? এটা ছিল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, তাই না? এটা কি ছিল? আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তাহলে এই যে অবস্থার সমীকরণটা যারা মেনে চলবে তারা হচ্ছে আদর্শ গ্যাস, যাদের পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। আর যারা মেনে চলবে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে তুমি এখন স্বাভাবিকভাবেই বলবে যে তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম সেগুলো কেন পড়লাম। দেখো, এই লগুলো যখন তৈরি করে, আমি আগেই ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে কিছু গতি তত্ত্ব বা কিছু জিনিস আগে থেকে ধরে নেওয়া হয়েছিল, মনে আছে? যার মধ্যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এক সেকেন্ড দাঁড়াও, ওইটা একটু একটা পেজ তুলে নি। ওকে, তো দেখো, যে অনেকগুলো জিনিস ধরা হয়েছিল। তার মধ্যে আমি বলেছিলাম যে কিছু জিনিস ঠিক, কিছু জিনিস পরে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট ছিল। এক, সেটা হচ্ছে অণুগুলো একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না। মনে আছে আশা করি? কি বলেছিলাম? যে অণুগুলো একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না। অণুগুলি একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না, তাই না? এটা আমাদের প্রথম একটা ধরে নেওয়া হয়েছিল ওই চার্লস বয়েলের লক ওগুলো করার জন্য, করে না। ওকে, আর 2 নম্বর পয়েন্ট আমরা কি ধরেছিলাম? যে গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য। কি ধরেছিলাম? যে গ্যাসের, মনে আছে এগুলো? অণুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, তাই না? এই দুটো জিনিস আমরা ধরে ওই লগুলো পেয়েছিলাম। কিন্তু যখন ইন রিয়েলিটিতে আমাদের যে বাস্তব গ্যাসগুলো আছে, মানে পৃথিবীতে যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যত গ্যাস আছে, সেগুলোকে টেস্ট করতে দেখা গেল, টেস্ট করার সময় দেখা গেল এই ল দ্বারা তাদেরকে ঠিক মতো এক্সপ্লেন করা যাচ্ছে না। মানে এই যে পিভি, পিওন ভিওন বাই পি টু ভি টু, এই যে লগুলো করছি না, যে পিওন ভিওন বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু, এই ল অ্যাপ্লাই করলে দেখছি আমরা কিছু পরিমাণ ইরোর চলে আসছে। সাপোজ ধরো একটা গ্যাসের কিছু একটা উষ্ণতা, কিছু একটা চাপে আয়তন কিছু ছিল, তাহলে আর একটা চাপ আর একটা উষ্ণতা আয়তন কত হবে সেটা যখন চেক করতে যাচ্ছে, দেখা যাচ্ছে কিছুটা কম চলে আসছে, কোনো সময় বেশি চলে আসছে, এক্সাক্ট ওই ইকুয়েশন অনুসারে আসছে না। তখন সায়েন্টিস্টদের মনে হলো যে তার মানে কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও একটা গন্ডগোল আছে, যে গন্ডগোলের কারণে এই প্রবলেমটা হচ্ছে। তখন সায়েন্টিস্টরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখলো যে এই যে দুটো তত্ত্ব যেটা ধরে নেওয়া হয়েছিল, যে অণুগুলো একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না আর গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য, এই দুটো একদম 100% ঠিক নয়। এই দুটোকে আমাদেরকে কারেকশন করতে হবে। বোঝা গেল? এই দুটোকে আমাদের কারেকশন করতে হবে। দেন কারেকশন করার পর আমরা একটা সমীকরণ পেলাম যে সমীকরণটার নাম হচ্ছে, বোঝাচ্ছি কিভাবে এটাই কারেক্টেড ফর্ম সেটা বোঝাচ্ছি, ভয় নেই। সমীকরণ একটা পেলাম যেটাকে আমরা বললাম বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। কি বললাম? বাস্তব
গ্যাসের অবস্থার সমীকরণ। তাহলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কি ছিল? পিভি সমান এনআরটি, তাই না? পিভি সমান এনআরটি। তাহলে বাস্তব গ্যাসের জন্য অবস্থার সমীকরণটা আমরা কেমন পেলাম? বাস্তব গ্যাসের জন্য অবস্থার সমীকরণটা আমরা পেলাম যে, একবার লিখে দিচ্ছি তারপর ডিটেলসে বোঝাচ্ছি। পি প্লাস এ বাই ভি স্কোয়ার, একদম 100% বুঝতে পারবে না যে কিভাবে এলো, জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এটা হলো 1 মোল বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। কি বললাম? এটা কার জন্য? 1 মোল বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। ক্লিয়ার হয়েছে? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এটা হলো 1 মোল বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। আচ্ছা, যদি 1 মোল না থেকে এন মোল থাকে, তাহলে এন মোলের জন্য ইকুয়েশনটা হয়ে যাবে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ইন্টু বি। তাহলে একই জিনিস, জাস্ট এখানে একটা এন স্কোয়ার গুণ হলো আর এখানে একটা এন গুণ হলো। কেউ আবার জিজ্ঞেস করেন স্যার কিভাবে এলো ম্যাথমেটিক্যালি দেখান। এগুলো হায়ার লেভেলের জিনিস, ক্লাস 11-12 আছে, তুমি এখন ওইভাবে ম্যাথ দিয়ে বুঝতে পারবে না। ওকে, অনেক বড় জিনিস, জাস্ট এখন তোমরা জেনে রাখো তাহলেই হবে। এটা হচ্ছে এন মোলের জন্য। এন মোল বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ হলো এটা। আচ্ছা, তো আমাদের কি স্যার দুটো মনে রাখতে হবে? সেকেন্ডটা মনে রাখার দরকার নেই, জাস্ট এক দুবার দেখে নেবে। ফার্স্টেরটা মনে রাখতে হবে যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এটা হচ্ছে 1 মোল বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। আচ্ছা, এবার প্রথম কোশ্চেন যেটা তোমাদের হবে সেটা হচ্ছে স্যার এ আর বি কি? পি তো বুঝলাম চাপ, এ তো জানি না, ভি তো বুঝলাম যে স্যার আয়তন, এ ভি আয়তন, বি এই এ আর বি কি জিনিস এটা আমাদেরকে আগে একটু দেখতে হবে। দেখো এখানে লিখে দিয়েছি এ কি, যেখানে এ হলো গ্যাসের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। তাহলে এই যে এ যখনই আমি ইকুয়েশনে আনলাম, মানে আমরা ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি বলতে যেটা রিয়েলিটি, যে রিয়েলিটিতে গ্যাসের অণুগুলো একে অপরকে আকর্ষণ করে। এবার একটা অণু আর একটা অণুকে কতটা আকর্ষণ করে সেটা বের করে যতগুলো অণু আছে সবার জন্য সেটা দেখা হলো যে টোটাল প্রত্যেকটা অণুকে কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ করে। তাহলে এ কি বোঝাচ্ছে? গ্যাসের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, মনে রাখবে। তাহলে এ হচ্ছে গ্যাসের অণুগুলো কতটা একে অপরকে আকর্ষণ করছে তার মান, আর বি হচ্ছে গ্যাসের অণুগুলির আকার বা গ্যাসের অণুগুলোর আয়তন। আমরা যে আয়তনটাকে নগণ্য ধরে নিয়েছিলাম ওই চার্লসের ল বয়েলের ল করার জন্য, সে গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য না, তার একটা কিছু একটা আয়তন আমরা ধরে নিলাম, তার গ্যাসের কিছু একটা আয়তন আমরা ধরে নিলাম। সেটা কি? সেটা হচ্ছে বি। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? তাহলে এ আর বি কি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। এ হচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, যেটাকে আমরা প্রথমে ইগনোর করে দিয়েছিলাম। এই দেখো, ইগনোর যদি করে দাও তাহলেই তো, দেখো পরে আসছি, সেটা পরে আসছি। তুমি ভাবো, ইগনোর যদি করে দাও, গ্যাসের অণুগুলোর আয়তনকে ইগনোর করে দাও, মানে সরি আকর্ষণ বল, আর বি হচ্ছে আয়তন, তাহলেই তো পিভি সমান 8টি, 1 মোলের যে নর্মাল ইকুয়েশন সেটাই চলে এলো। তুমি এখানে থাকো, এই ইকুয়েশনটাই, এই যে ইকুয়েশনটাই, এই পার্টটা যদি ইগনোর করে দাও তাহলে কি পড়ে থাকছে? এই পার্টটা ইগনোর করো, এই পার্টটা ইগনোর করো, তাহলে পি ইন্টু ভি ইকুয়াল টু 8টি, যেটা আমাদের নর্মাল ইকুয়েশন ছিল। তার মানে ওখানে অনুসারে বয়েলের ল, চার্লসের ল সব ঠিকঠাক হচ্ছিল। কিন্তু রিয়েলিটিতে গ্যাসের অণুগুলো একে অপরকে আকর্ষণ করে, আবার তাদের একটা মিনিমাম আয়তনও আছে, একদম জিরো নয়। তাই 100% অ্যাকুরেট রেজাল্ট যদি আমরা বাস্তবে পেতে চাই বাস্তব গ্যাসের জন্য, তখন এটা হচ্ছে তার রিয়েল ইকুয়েশন, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু 8টি। যেখানে এ কি? এ হচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বল বা ক্রিয়াশীল আকর্ষণ বল, আর বি হচ্ছে গ্যাসের অণুগুলির আকার। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে এতটুকু? এটা বোঝার কি আছে, আমি তো এখানে কিছু বোঝালাম না, ইকুয়েশন কিভাবে এলো সেটা তো বোঝাইনি। আমি জাস্ট তোমাদেরকে বেসিক জিনিস বললাম যে 1 মোল বাস্তব গ্যাসের জন্য ইকুয়েশনটা হয় এটা, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু 8টি। তার মধ্যে এই এ আর বি কি জিনিস আমাদেরকে জানতে হবে, কারণ আমরা এই এ আর বি কে এতক্ষণ ইগনোর করে আসছিলাম। ইগনোর যদি করে দাও, ধরো এই টার্মটা আর এই টার্মটা যদি না থাকতো, তাহলে পি ভি সমান 8টি, যেটা আমাদের নর্মাল ইকুয়েশন সেটাই চলে আসতো। বোঝা গেল? তোমাদের কি লাগবে না লাগবে অত ভেবে কি হবে, আমি পড়াচ্ছি ভালো করে বোঝাচ্ছি, বোঝো না? কি লাগবে না লাগবে ওই নিয়ে পড়ে আছো।
তাহলে আমি বললাম এই ইকুয়েশনটা মনে রাখতে হবে যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে আরটি। আরো ক্লিয়ার হবে, ভয় নেই, দেখো। ওকে, চলো তাহলে বোঝা গেল, তাহলে এক মোল আদর্শ গ্যাসের এই সরি বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ বোঝা গেল। দেখো কিছুই না, প্রথমে আমরা কি করেছিলাম, পি প্লাস পিভি সমান আরটি, এটা ছিল। এবার আমরা দেখলাম যে গ্যাসের অণুগুলোর মধ্যে তো আকর্ষণ বিকর্ষণ আছে, ক্যালকুলেট করে সেটার মান বের করা হলো, মান বের করে যা হলো সেটা পি এর সাথে অ্যাড করে দেওয়া হলো, পি ইন্টু এ বাই ভি স্কোয়ার। ওকে, ইন্টু তার সাথে ভি মাইনাস বি, ভি আগে আয়তন ছিল, সেখান থেকে অণুর আয়তনগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো, প্রত্যেকটা অণুর মোট আয়তন যত হবে সেই আয়তনটাকে বাদ দিয়ে দেওয়া হলো, দেন টোটাল ক্যালকুলেট করা হলো, দেন ইকুয়েশন পেয়ে গেলে। আমি আগেই বললাম এটা হায়ার লেভেলের জিনিস, তোমাদেরকে আমি ম্যাথমেটিক্যালি এটা দেখাতে পারবো না। ওকে, ম্যাথমেটিক্যালি এটা দেখাতে পারবো না, তোমাদেরকে এটা জাস্ট মনে রাখতে হবে যে এটা হচ্ছে ইকুয়েশন হয় এক মোল বাস্তব গ্যাসের জন্য, যেখানে এ হচ্ছে গ্যাসের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, আর বি হচ্ছে কি, বি হচ্ছে অণুগুলোর আয়তন, যে দুটোকে আমরা ইগনোর করেছিলাম অলরেডি। তার জন্যই তো আমি এখানে লিখলাম যে এই দুটো পয়েন্টকে অলরেডি আমরা ইগনোর করে আসছিলাম। তারপরে এই দুটোকে অ্যাড করলে যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, কারণ রিয়েলিটিতে এটাই কাজ করে, ঠিক আছে। তাহলে গ্যাস না, আরে তোমরা কি পাগল নাকি? আমি তোমাদেরকে যখন ক্লাস করাই ফার্স্ট ক্লাস, আমি তখনই বলেছিলাম যে এগুলো হচ্ছে সায়েন্টিস্টরা ধরে নিয়েছিল ক্যালকুলেশনটাকে সুবিধা করার জন্য। ওরা ভেবেছিল একাধিক ক্যালকুলেশনে খুব এমন চেঞ্জ হবে না, তো ওরা ওই জিনিস দুটোকে ইগনোর করেছিল ইচ্ছা করে, বুঝিয়েছিলাম না, ইচ্ছা করে ইগনোর করেছিল। কিন্তু ইন রিয়ালিটি পৃথিবীতে তো যে গ্যাসগুলো আছে সেগুলোর মধ্যে আকর্ষণ বলও আছে, আবার সেই অণুগুলোর মধ্যে আয়তনও আছে। প্রত্যেকটা অণু আয়তন ছাড়া কোনো কিছু থাকতে পারে? একটা বস্তু সেটার আয়তন তো থাকবে, সে অণু পরমাণু যাই হোক, তাহলে তার আয়তনও আছে। তো সেই জিনিসটা যদি আমি সেই ইকুয়েশনটা আমাদের পৃথিবীতে যে গ্যাসগুলো আছে তাদের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেই দুটো জিনিসকে তো আমাদেরকে অ্যাড করতে হবে, তবেই তো আমরা 100% অ্যাকুরেট রেজাল্ট পাবো। বুঝতে পেরেছো? ওকে, চলো তাহলে আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা একটা পয়েন্ট। এবার এবার একটা খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে গ্যাসকে তরলে পরিণত করার শর্ত। তোমরা সবাই দেখেছো, খেয়াল করেছো কি আমি জানি না, তবে এটা দেখেছো যে যখন তোমরা লাইটারে গ্যাস ঢোকাতে যাও, ছোটবেলায় হয়তো কোনোদিন না কোনোদিন গিয়েছো, তো একটা এরকম কি থাকে, এরকম একটা বড় সিলিন্ডারের মতো একটা থাকে, একটা, দেন মাথাতে এরকম একটা ছোট্ট গ্যাসটা ঢোকানোর জন্য জায়গা থাকে। দেন যখন ওই গ্যাসের যে নজেল আছে সে নজেলে ঢুকিয়ে, মানে লাইটারটা ধরো, একটা গ্যাস লাইটারের পিছনে দেখবে একটা ছোট্ট নজেল আছে, ওই নজেলে যখন ঢুকাচ্ছে, এবার আমাকে বলো, যখন এই সিলিন্ডারের মধ্যে গ্যাসটা আছে সেটা গ্যাস আকারে আছে, ওই যে যে গ্যাসটা লাইটারে ঢোকাচ্ছ গ্যাস আকারে আছে। এবার এই নজেল থেকে যেই তুমি এই সিলিন্ডার এতে সরি নজেল দিয়ে যখন গ্যাসটা ঢোকালে, লাইটারের মধ্যে গ্যাসটাকে গ্যাস আকারে দেখো না তরল আকারে দেখো? লাইটারে গ্যাসটাকে গ্যাস আকারে দেখো, লাইটারের মধ্যে যে গ্যাসটা দেখো সেটা গ্যাস আকারে দেখো না তরল আকারে দেখো? সবাই বলবে স্যার তরল আকারে, সবাই বলবে স্যার তরল আকারে, তাই না? সবাই দেখেছো যে স্যার হ্যাঁ তরল আকারে থাকে। তাহলে গ্যাস যদি হয় তাহলে ওটা তরল কিভাবে হলো? গ্যাস যদি হয় তরল কি হলো? তার মানে নিশ্চয়ই কোনোভাবে আমরা গ্যাসকে তরলে পরিণত করতে পারি, তার মানে আমরা গ্যাসকে তরলে পরিণত করতে পারি, তাই না? তাহলে গ্যাস থেকে যদি আমরা তরল পেতে চাই, একটা গ্যাসকে তরলে পরিণত করার শর্ত কি জিনিস? আচ্ছা, শর্তটা বোঝার আগে আমাকে একটা জিনিস বলো, যে কি এমন করলে একটা গ্যাস তরলে পরিণত হবে? কি চেঞ্জ করলে একটা গ্যাস তরলে পরিণত হবে? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। তবে তো আমি তার কন্ডিশন বলতে পারবো, তাই না? তবে তো আমি তার কন্ডিশন বলতে পারবো যে গ্যাস আর তরলের মধ্যে ডিফারেন্সটা কি, কি এমন করব যাতে করে গ্যাসটা তরলে পরিণত হয়। দেখো গ্যাস আর তরলের মধ্যে ডিফারেন্স কি, গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে থাকে, এদের মধ্যে আকর্ষণ বল অনেক কম, হ্যাঁ কি না? তুমি বলবে যে স্যার গ্যাসের যে অণুগুলো আছে তারা অনেক দূরে দূরে থাকে, এদের মধ্যে আকর্ষণ বল অনেক কম। এখন আমি যদি কোনোভাবে এই অণুগুলোকে কাছাকাছি নিয়ে আসতে পারি, এই অণুগুলোকে কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? তাহলে এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বাড়বে, যেহেতু কাছাকাছি চলে এসছে। আবার এদের মধ্যে দূরত্বও কমবে, তখন আস্তে আস্তে তারা কার দিকে যাবে? তরলের দিকে। আবার বলছি দেখো, গ্যাসের যে অণুগুলো আছে, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে অণুগুলো অনেক দূরে দূরে থাকে, তার ফলে এদের মধ্যে আকর্ষণ বল খুবই কম হয়, তাই তাই এরা গ্যাস। আবার এদের মধ্যে দূরত্ব অনেক বেশি, কারণ আমরা জানি যে গ্যাসের মধ্যে অণুপরমাণুগুলো অনেক দূরে 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 থাকে। ওকে, প্রথম কথা। তাহলে যদি আমরা এটাকে কোনোভাবে গ্যাসের অণুগুলোকে কাছাকাছি আনতে পারি, কাছাকাছি আনতে পারি, তাহলে কি হয়ে যাবে? তাহলেই গ্যাসটা তরলে পরিণত হয়ে যাবে। কেন? অণুগুলো কাছাকাছি চলে এলো, ওদের মধ্যে আকর্ষণ বল বেড়ে গেল, আবার এদের অণুগুলো খুব ক্লোজ ক্লোজ চলে এসছে, মানে কার মতো নেচার হয়ে যাবে? তরলের মতো। তাহলে
কি এমন করলে আমরা আমরা গ্যাসের অণুগুলোকে কাছাকাছি আনতে পারি। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো মুখস্থ করার দরকারই নেই। ধরো এটা একটা পিস্টন ছিল, ঠিক আছে, এর মধ্যে গ্যাসের অণুগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এইভাবে দূরে 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 ছড়িয়ে ছিটিয়ে ছিল, ঠিক আছে, এইভাবে। এবার এই অণুগুলোকে যদি আমি কাছে আনতে চাই, আমি কি করতে পারি, উপরে একটা, এই পাত্রটার উপরে একটা পিস্টন লাগিয়ে দিলাম, এই পাত্রটার উপরে, দেন পিস্টনটাকে যদি আমি নিচের দিকে ধাক্কা দিই, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে গ্যাসের অণুগুলো ক্লোজ ক্লোজ চলে আসবে। আরে আবার সেদিনের মতো প্রবলেম শুরু হলো কেন, দাঁড়াও তো এক সেকেন্ড। কি প্রবলেমটা হচ্ছে কেন কদিন থেকে? ওকে, দেখো এভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যখনই পিস্টনটাকে আমি চাপ দিলাম, প্রেসার দিলাম, কি হলো, গ্যাসের অণুগুলো ক্লোজ চলে এলো। তার মানে আমরা প্রথম এটা থেকে বুঝতে পারছি যে স্যার, আমরা যদি গ্যাসের অণুগুলোর উপর চাপ বৃদ্ধি করি, এক নম্বর হচ্ছে চাপ বৃদ্ধি করি, তাহলে চাপ বাড়িয়ে বাড়িয়ে আবার স্যার আরেকটা জিনিস আমরা দেখেছি যে কোনো গ্যাসের যদি আমরা উষ্ণতা ইনক্রিজ করি, হিট ইনক্রিজ করি, তাহলে অণুগুলো দূরে দূরে চলে যায় আরো। তাহলে আমরা যদি স্যার হিট কমিয়ে দিই, তাহলে অবভিয়াসলি অণুগুলো আরো কাছাকাছি আসবে। তাহলে স্যার উষ্ণতা কমিয়ে, এই দুটো কন্ডিশন আমরা যদি একসাথে অ্যাপ্লাই করি, উষ্ণতা কমিয়ে, তাহলে চাপ বাড়িয়ে আর উষ্ণতা কমিয়ে আমরা একটা গ্যাসকে খুব সহজেই তরলে পরিণত করতে পারি। ভালো করে মাথায় মনে করো যে ওই লাইটারে যখন ওই নজেল দিয়ে গ্যাসটা ঢোকায়, তখন কি করে, প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করে না, হাত দিয়ে প্রেসার প্রয়োগ করে। তারপর ধরো যখন এত বড় পাত্রে গ্যাসটা ছিল, তখন অনেকটা এরিয়া জুড়ে ছিল। এবার যখন লাইটারের মধ্যে চলে এলো, এই আয়তনটা অনেক কমে গেল না, তখন অল্প স্থানে অনেকটা পরিমাণ গ্যাসকে থাকতে হচ্ছে, মানে কি অনুপরমাণুগুলো খুব কাছাকাছি চলে এসছে, তখন ওরা অটোমেটিক লাইটারের মধ্যে তরল হয়ে যায়। বোঝা গেছে, লাইটারের মধ্যে তরল হয়ে যায়। যেই তুমি লাইটারটা ফায়ার করলে, সাথে সাথে কি হলো, ওই গ্যাসটা বেরোনোর জায়গা পেলো, যেই বাইরে বেরোনোর জায়গা পেলো, আবার সে আয়তন বড় করতে পারলো, এক্সপ্যান্ড হয়ে গেল, আবার সাথে সাথে গ্যাস হয়ে গেল। বোঝা গেছে, বোঝা গেছে মেকানিজমটা বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা গ্যাসের জাস্ট চাপ বাড়িয়ে আর উষ্ণতা কমিয়ে কি করতে পারি, একটা গ্যাসকে তরলে পরিণত করতে পারি। এখানে লেখা আছে, ভয় নেই, পড়ে নেবে কি বলেছে। তাহলে গ্যাসকে তরলে পরিণত করার শর্ত কি, লো টেম্পারেচার হাই প্রেসার, কম উষ্ণতা উচ্চ চাপ, নিম্ন উষ্ণতা উচ্চ চাপ, নিম্ন উষ্ণতা উচ্চ চাপ। বোঝা গেছে? কারো ডাউট আছে এটা নিয়ে? এটা নিয়ে কারো ডাউট আছে? তোমরা রিয়েল লাইফেও দেখেছো যে এটা ঠিক। আর এবার হচ্ছে গ্যাসকে তরলে পরিণত করার শর্ত তো বুঝলাম। তাহলে এবার তরলকে গ্যাসে যদি করতে, তরলকে গ্যাস তো জানোই, হিট দিলেই তো হয়ে যায়, তাই না, চাপ দিলে জলকে গ্যাসে পরিণত তো করোই, এটা নিয়ে আলাদা বলার কিছু নেই। তাহলে লো টেম্পারেচার কমিয়ে আর উচ্চ চাপ প্রয়োগ করে, উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় আমরা একটা গ্যাসকে তরলে পরিণত করতে পারি। তাহলে বারবার প্রচুর জায়গায় পড়ে যে একটা গ্যাসকে তরলে পরিণত করার শর্ত কি, গ্যাসকে তরলে পরিণত করার শর্ত কি, বলে দিলাম, হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আমাদের পৃথিবীতে তো কোনো বাস্তব গ্যাস নেই, আদর্শ গ্যাস নেই, সরি। তো আমরা কোনো আমাদের যে বাস্তব গ্যাস আছে, সেই বাস্তব গ্যাসগুলোকে কি আদর্শ গ্যাসে পরিণত করতে পারি? কি বললাম, একটা বাস্তব গ্যাসকে 100% আদর্শ গ্যাসে কোনোদিনই করতে পারবো না, ওটা পসিবলই না। তাহলে বাস্তব কাছাকাছি আদর্শ গ্যাসের মতো, তাহলে বাস্তব গ্যাসকে কি আমরা আদর্শ গ্যাসে পরিণত করতে পারি? অবভিয়াসলি পারি, আদর্শ গ্যাসের মতো অনেকটা নেচার হয়ে যাবে, তবে 100% কোনোদিনই হবে না, আগেই বললাম। এবার আবার সেম গল্প, যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে রিলেশন কি, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে মানে ডিফারেন্সটা কি, কি পার্থক্য ছিল, সেটা যদি বুঝি তাহলে কন্ডিশন আমরা এমনিই পেয়ে যাব। তাহলে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করার কন্ডিশন কি? তো বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে বেসিক ডিফারেন্স কি ছিল, যে স্যার বাস্তব গ্যাসগুলোর অনুপরমাণুগুলোর মধ্যে অনুপরমাণুগুলো তুলনামূলক কাছাকাছি থাকে। আবার এরা যেহেতু কাছাকাছি থাকে, তাই স্যার পাত্রের আয়তনের তুলনায় আমরা এদেরকে নগণ্য বলতে পারি না। কেন? কারণ পাত্রের আয়তন যা আছে তার তুলনায় অনুপরমাণুগুলো কাছাকাছি আছে, ফলে এই অনুপরমাণুগুলোর আয়তন না অনেকটা, দেখো পাত্রের তুলনায় খুব একটা ছোট না, ঠিক আছে, ছোট তো অবশ্যই ভীষণই ছোট, বাট আমরা ইগনোর না করলেও পারি। কিন্তু এই গ্যাসটা যখন অনেক দূরে দূরে এক্সপ্যান্ড হয়ে যাবে, আদর্শ গ্যাস মানে কি, অনুপরমাণুগুলো দূরে দূরে থাকবে, আরো দূরে দূরে যখন থাকবে স্যার, তাহলে অনেক বড় পাত্র নিতে হবে। দূরে যাওয়া মানে তো অণুগুলোর আকার বাড়ছে এমন না, কিন্তু পাত্রটা অনেক বড় হয়ে যাবে। তাহলে সেই বড় পাত্রের তুলনায় স্যার আমরা এই ছোট এগুলোকে, গ্যাসের অণুগুলোকে আমরা ইগনোর করতে পারি, তাই না?
তার মানে প্রথম কথা হচ্ছে কোনোভাবে আমাকে গ্যাসের অণুগুলো দূরে দূরে নিতে হবে। কেন? তাহলে দুটো যে কন্ডিশন আদর্শ গ্যাসে থাকে, যে অণুপরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করবে না আর আয়তনকে আমরা নগণ্য ধরতে পারবো। তো যখনই দূরে চলে এলো অণুগুলো, তার মানে এদের মধ্যে আকর্ষণ বল কমে গেল। আকর্ষণ বল কমে গেল, তার মানে কার মতো নেচার হয়ে গেল? আদর্শ গ্যাসের মতো। আবার দূরে যাওয়ার জন্য পাত্রের আয়তন অনেক বড় হয়ে গেছে, তাহলে সেই বড় পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের ছোট্ট ছোট্ট অণুগুলোকে আমরা ইগনোর করতে পারি, আয়তনকে ইগনোর করতে পারি। তাহলে দুটো কন্ডিশন ফুলফিল হয়ে গেল। তার মানে কোনোভাবে আমাদেরকে অণুপরমাণুগুলোকে অনেক দূরে নিয়ে যেতে হবে। তো কি করতে পারলে, কি করলে আমরা অণুপরমাণুগুলো দূরে নিয়ে যেতে পারি? এক নম্বর স্যার, উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি। একটা গ্যাসের যত উষ্ণতা বৃদ্ধি করব, স্যার গ্যাসটা তত কি হবে? তত অণুপরমাণুগুলো দূরে দূরে যাবে, এক্সপ্যান্ড করবে, আয়তন বেড়ে যাবে। মানে এক কথায় বেসিক্যালি আমাদের অণুগুলো মানে গ্যাসটার আয়তনকে অনেক বেশি এক্সপ্যান্ড করতে হবে, তবে আদর্শ গ্যাসের মতো হয়ে যাবে বাস্তব গ্যাস। তাহলে উষ্ণতা একটা বৃদ্ধি করতে পারি। আর দুই নম্বর স্যার, আমরা যদি চাপ কমিয়ে দিই, চাপ যত কমাবো তত স্যার অণুগুলোর আয়তন বৃদ্ধি পাবে, তাই না? চাপ কমালে। তাহলে এই দুটো কন্ডিশন, উষ্ণতা বৃদ্ধি, চাপ কমানো, কি কি? উষ্ণতা বৃদ্ধি, উচ্চ উষ্ণতা নিম্ন চাপে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কি বললাম? উচ্চ উষ্ণতা নিম্ন চাপে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? তাহলে উচ্চ উষ্ণতায় আর নিম্ন চাপে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আচ্ছা, এখানে দেখো, তাহলে খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় গ্যাসের আয়তন ভি অনেক বেশি হয়, ফলে গ্যাস অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল খুব কম হয়, অর্থাৎ এ এর মান খুব কম হয়। আচ্ছা, এই যে এটা বললাম যে উষ্ণতা বৃদ্ধি করলে আর চাপ কমালে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, কিভাবে সেটা আমরা ম্যাথমেটিক্যালি একটু দেখার চেষ্টা করি। ওকে, একটু ম্যাথ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের কাছে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ কি পড়লাম আজকে? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এখন আমরা কোনো গ্যাসের যদি উষ্ণতা অনেক বাড়িয়ে দিই, চাপ অনেক কমিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে গ্যাসের বেসিক্যালি কি হবে? এখানে লিখেছি দেখো, আয়তনটা বৃদ্ধি পাবে। কি লিখেছি? যে খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় গ্যাসের আয়তন অনেক বেশি হয়। তাহলে আয়তন যে বেশি হয়ে গেল, তার মানে কি? অণুপরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক কমে গেল। অণুপরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক কমে গেল। তাহলে আকর্ষণ বল যদি কমে যায়, তার মানে তখন আমরা আকর্ষণ বল নেগলিজেবল ধরতে পারি। তার মানে এ এর মানকে জিরো ধরতে পারি, হ্যাঁ কি না? উচ্চ চাপ আর নিম্ন উষ্ণতায় এই দুটো কন্ডিশন যখন অ্যাপ্লাই হবে, তখন আয়তন অনেক বেড়ে যাচ্ছে, মানে গ্যাসের অণুগুলো দূরে দূরে চলে গেছে, মানে ওদের আকর্ষণ বল নেই, অর্থাৎ এ এর মান জিরো বলতে পারি। ওকে, ভালো কথা। আবার গ্যাসের অণুগুলোর আয়তন যেহেতু মানে গ্যাসের পুরো গ্যাসের আয়তন বেড়ে গেছে, মানে পাত্রের আয়তন বেড়ে গেছে, সেই বেশি আয়তনের তুলনায় ছোট্ট গ্যাসের অণুগুলোকে আমরা ইগনোর করতে পারি, তার আয়তন অবভিয়াসলি পারি। তার মানে স্যার বি এর মানও জিরো হয়ে যাবে। তাহলে যখন উষ্ণতা বৃদ্ধি পাবে, চাপ কমবে, তখন দেখলাম স্যার এ আর বি এর মান বৃদ্ধি হবে। তাহলে এ আর বি এর সরি জিরো হবে। তাহলে এ আর বি এর মান যদি জিরো হয়, তাহলে আমাকে বলো এই ইকুয়েশনের এ বাই ভি স্কোয়ার এটার মান কত হবে? এটা প্রায় জিরো। আচ্ছা, এটা একদম ইকুয়েট মানে 100% জিরো। এটা মানে হচ্ছে সমান, আর এটা হচ্ছে সমানের কাছাকাছি, প্রায় সমান। প্রায় সমান বোঝাতে আমরা এই সাইনটা ব্যবহার করি। ওকে, তাহলে এ বাই ভি স্কোয়ার এটা জিরো হয়ে যাবে। আবার স্যার, ভি মাইনাস বি, ভি মাইনাস বি এই পুরো টার্মটার মধ্যে বি যদি জিরো হয়, তাহলে এটা সমান কি হয়ে যাবে? এটা সমান, এটা সমান ভি হয়ে যাবে শুধু, হ্যাঁ কি না? এটা সমান ভি হয়ে যাবে। আচ্ছা, এটা ওটা পরে আসছি। তাহলে বি এর মান জিরো আর এ এর মান জিরো, তার মানে এই টার্মটাকে আমরা তখন কি লিখতে পারবো? যেহেতু এ বাই ভি স্কোয়ার, তার মধ্যে এ জিরো, তাহলে পুরো টার্মটা জিরো, তাহলে এই পুরোটাকে আমরা তখন লিখতে পারবো শুধু পি। আর ভি মাইনাস বি এর মধ্যে বি জিরো, তাহলে এই পুরো টার্মটাকে লিখতে পারবো শুধু ভি। তার মানে ইকুয়েশনে পড়ে থাকলো কি? পিভি সমান আর টি। পিভি সমান একটা, এটা কার ইকুয়েশন? আচ্ছা, একটু ভালো করে লিখে দিই, এটা আমি মানে একটু এলোমেলো করে লিখিয়ে দিলাম, বুঝতে পারবে না। দেখো, তার মানে যখন যখন আমাদের মানে একটা গ্যাসের বাস্তব গ্যাসের উষ্ণতাকে অনেক বৃদ্ধি করা হবে, চাপ অনেক কমানো হবে, তখন আমরা দেখলাম এ আর বি এর মান জিরো হয়ে যাবে। এই বাস্তব গ্যাসের ইকুয়েশনের এ আর বি প্রায় জিরো হয়ে যাবে। তার মানে এ বাই ভি স্কোয়ার এই টার্মটাও প্রায় জিরো হয়ে যাবে। আবার ভি মাইনাস বি এটা হয়ে যাবে প্রায় ভি এর সমান, প্রায় ভি এর সমান। বি এর মান যেহেতু জিরো। ওকে, তার মানে এই ইকুয়েশনটা, তার মানে আমরা কি বলতে পারি? যে অর্থাৎ পি প্লাস এ বাই ভি স্কোয়ার এটার মান কত হয়ে যাবে? এটার মান হয়ে যাবে প্রায় পি এর সমান। কেন? এ বাই ভি প্রায় জিরোর সমান, তাহলে পি, এই পি প্লাস এ বাই ভি স্কোয়ার পি এর সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই দুটোকে যদি আমি কম্বাইন করে দিই, তাহলে কি পেলাম? এই দুটোকে কম্বাইন করলে পেলাম যে পি ভি, দেখো এখান থেকে এই ভিটা এলো,
সমান হচ্ছে স্যার আর ইন্টু টি। কারো ডাউট আছে বুঝতে? কারো ডাউট আছে? হ্যাঁ স্যার, সত্যি আমরা ম্যাথামেটিক্যালিও দেখলাম যে একটা গ্যাসের যদি উষ্ণতাকে বাড়ানো হয়, চাপকে কমানো হয়, তাহলে স্যার গ্যাসের বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করতে শুরু করে। দেখো আদর্শ গ্যাসের ইকুয়েশন পেয়ে গেল না? বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের ইকুয়েশন, আমরা আর কিছু চেঞ্জ করেছি? আমরা জাস্ট উষ্ণতা বৃদ্ধি করেছি, চাপ কমিয়েছি। তাহলে দেখলাম আন্তরাণবিক আকর্ষণের মান প্রায় জিরো হয়ে গেল, ওদের আয়তন প্রায় পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়ে গেল। তার মানে মেন ইকুয়েশনে, আমাদের যে মেন ইকুয়েশন আছে বাস্তব গ্যাসের, সেই ইকুয়েশনে এই টার্মটা জিরো হয়ে গেল, এই টার্মটা জিরো হয়ে গেল, তাহলে শুধু পড়ে থাকলো পি ইন্টু ভি সমান হচ্ছে আর ইন্টু টি। ব্যাস। তাহলে দেখতেই পাচ্ছ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ আমরা পেয়ে গেলাম বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ থেকে। তাহলে বুঝতে পারছো? তাহলে এই যে ল গুলো এসেছিল বলেই কিন্তু আজ এটা এসছে। তাই এগুলোকে ছোট করা যাবে না, তার জন্য আমরা এগুলো এখনো পড়ি, সারা জীবন পড়তে হবে। ওকে, চলো, বোঝা গেছে না যায়নি? কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এবার তোমরা বলো সবকিছু বুঝেছো? গ্যাসকে তরলে পরিণত করার শর্ত, গ্যাসকে তরল এইভাবে ভাববে। দেখো মুখস্থ করলে সারা জীবন মুখস্থই করে যাবে। তুমি চাইছো কি গ্যাসকে তরলে পরিণত করতে হবে, মানে অনুপরমাণুগুলোকে কাছাকাছি আনতে, আয়তনকে কমাতে। তাহলে অনুপরমাণুগুলো কি করে কমতে পারে? চাপ যদি বাড়িয়ে দিই, উষ্ণতা যদি কমিয়ে দিই, চাপ যদি বাড়িয়ে দিই, উষ্ণতা যদি কমিয়ে দিই, ব্যাস কন্ডিশন পেয়ে গেলে যে উচ্চচাপ নিম্ন উষ্ণতা, উচ্চচাপ নিম্ন উষ্ণতা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবে, ঠিক আছে? আর নাহলে ওই যে বইয়ে লেখা থাকবে উচ্চচাপ নিম্ন উষ্ণতা মুখস্থ করবা, পরীক্ষা হলে গিয়ে ঠিক পাবে না যে উচ্চচাপ নিম্ন উষ্ণতা ছিল না নিম্নচাপ উচ্চ উষ্ণতা ছিল। কি ছিল রে বাবা, গেল, তোমার গেল। ঠিক আছে? এর জন্য আমি অলওয়েজ বলি মনে রাখো, বাট কনসেপ্ট ক্লিয়ার করার পর। এখন আমি যেভাবে বোঝালাম এইভাবে তুমি যদি মনে রাখো, তুমি ভুলবে। তোমাকে যখনই তোমাকে জিজ্ঞেস করবে যে গ্যাসকে তরলে পরিণত করার শর্ত, তুমি আগে ভাববে যে গ্যাসকে তরলে পরিণত করছি মানে আমি কি করতে চাইছি, ভিতরে আসলে আমি কি করছি, অনুপরমাণুগুলো কাছে আনছে। আর তুমি তো জানোই যে অনুপরমাণু কাছে আনা বা আয়তন কিসে কমে? যদি আমি কোনো গ্যাসের চাপ বাড়িয়ে দিই আর গ্যাসের উষ্ণতাকে কমিয়ে দিই, তবে আয়তন কমে, ব্যাস, কন্ডিশন ফুলফিল। এটা হচ্ছে মজা বুঝে পড়ার। ওকে, চলো, তাহলে আমাদের এখানে এক থিওরি পুরোপুরি কমপ্লিট। এবার তোমরা আমাকে বলো, আগে কোশ্চেন অ্যান্সার করবে, মানে এমসিকিউ কোশ্চেন করবে না আগে ম্যাথ করবে? আগে এমসিকিউ কোশ্চেন করবে না আগে ম্যাথ করবে? তাড়াতাড়ি জানো। আগে এমসিকিউ করবে না ম্যাথ করবে গো? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। সে লাইটারের কনসেপ্ট আরেকবার বলুন। লাইটারের কনসেপ্ট তো কিছুই না। যখন বড় সিলিন্ডার থেকে ছোট্ট লাইটারে গ্যাসটা ঢোকাচ্ছ, তখন কি হলো, ওই লাইটারের স্পেসটা তো অনেক কম, গ্যাস রাখার জায়গাটা অনেক কম। তাহলে খুব অল্প জায়গাতে অনেক পরিমাণ গ্যাস এসে জমা হচ্ছে, তার মানে কি গ্যাসের আয়তন অনেক কমে যাচ্ছে, অনুপরমাণুগুলো খুব কাছে চলে আসছে, তখন গ্যাসটা তরল হয়ে যাচ্ছে। বেলুনের আবার কি কনসেপ্ট বলেছিলাম? বেলুনের কি কনসেপ্ট বলেছি? বেলুনের কোনো কনসেপ্ট বলিনি তো। ওকে, চলো, তাহলে সবাই বলছো ম্যাথ করবে আগে, তাহলে আগে ম্যাথ হোক, তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে যাবো। কোশ্চেন অ্যান্সার অনেক করাবো, তার আগে ম্যাথ করে নি। ওকে, কিছু ম্যাথ কমপ্লিট করে নি, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার করবো। ওকে, দেখো ম্যাথগুলো দেখো। প্রথম কোশ্চেনটা দেখো, আমি কিছু হোমওয়ার্ক দেবো, কিছু নিজে করাবো, সব করাবো না, টাইম ওয়েস্ট হবে ফালতু। নিজেরাও কিছু করো, শুধু আমার আমার দিকে তাকিয়ে থাকলে হবে না। ওকে, কি বলেছে ফার্স্ট কোশ্চেনটা দেখো। ফার্স্ট কোশ্চেনটা বলেছে আচ্ছা, অঙ্ক করার আগে কিছু জিনিস আমি আরেকবার বলে দিচ্ছি যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়। আমাদের মেনলি তিনটে ফর্মুলা লাগবে। একটা হচ্ছে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2, ফার্স্ট ইকুয়েশন নাম্বার। 2 নম্বর কি অঙ্ক, কি লাগবে স্যার? 2 নম্বর লাগবে স্যার চার্লসের সূত্র। চার্লসের সূত্র দুটো আছে, একটা VT=V0, ওটা সব জায়গায় লাগবে না, কিছু কিছু সিচুয়েশনে, মোস্ট অফ দ্য জায়গায় যেটা কি লাগবে যে V1/T1 ইকুয়াল টু স্যার V2/T2, যেটা হচ্ছে চার্লসের সূত্র। 3 নম্বর কোনটা লাগবে স্যার? সংযুক্ত সূত্র, P1V1/T1 ইকুয়াল টু স্যার P2V2/T2। আরেকটা স্যার লাগবে, সেটা কি? সেটা হচ্ছে স্যার কেলভিন স্কেলে টেম্পারেচার সমান হচ্ছে 273 প্লাস সেলসিয়াস স্কেলের টেম্পারেচার। ওকে,
তার মানে সিম্পল ভাষায়, স্যার যদি আমরা সেলসিয়াস স্কেলে টেম্পারেচার জানি, কেলভিনে বের করতে চাই, তাহলে 273 যোগ করে দেবো। আর স্যার যদি কেলভিন স্কেলে জানি, সেলসিয়াস স্কেলে দরকার হয়, তাহলে 273 বাদ দিয়ে দেবো। ওকে, চলো এটা বোঝা গেল। আচ্ছা, আরেকটা বলেছি, আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে C/5 ইকুয়াল টু F-32/9। এটা কেন? কারণ কোনো টেম্পারেচার যদি ফারেনহাইট বা স্কেলে দেওয়া থাকে, সেটাকে যেন আমরা সেলসিয়াস স্কেলে কনভার্ট করতে পারি। ওকে, বোঝা গেছে? এগুলো ছিল আমাদের ফর্মুলা আপাতত এই চ্যাপ্টারের জন্য। এই ফর্মুলাগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর যদি অঙ্ক করার সময় গিয়ে দেখো, যদি অঙ্ক করার সময়, আচ্ছা আরেকটা ইকুয়েশন আছে, আরেকটা ইকুয়েশন হচ্ছে পিভি সমান এনআরটি। আরেকটা কি? আরেকটা হচ্ছে পিভি সমান এনআরটি। আচ্ছা, আর বাস্তব গ্যাসের যে অবস্থা সমীকরণ লিখালাম, ওটা দিয়ে অঙ্ক পড়বে না, তোমাদের চাপ নেই, ওটা নিয়ে ভাবতে হবে না। ওকে, ওটা নিয়ে অঙ্ক পড়বে না, ওটা নিয়ে ভাবতে হবে না। ওটা জাস্ট এমনি মনে রাখবে, কারণ পরীক্ষা হলে ডাইরেক্ট যদি জিজ্ঞেস করে নেয়, যাতে অ্যান্সারটা দিতে পারো, আর এ বি কি জিনিস সেগুলো যেন বলতে পারো। ওকে, হয়েছে? এতটা বোঝা গেছে। C/5 ইকুয়াল টু F-32/9। আচ্ছা, ওটা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার জন্য। আচ্ছা, তারপর যদি কোনো অঙ্ক করার সময় দেখো, কোনো কোশ্চেনে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে কার সূত্র অ্যাপ্লাই করতে হবে? বয়েল। যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, আমি এমন সহজ করে দিচ্ছি, তারপরও সবাই পারবে, ঠিক আছে? সব কিছু টেকনিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চার্লস, যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে চার্লসের সূত্র। যদি পি, ভি, টি সব পরিবর্তনশীল, মানে কোনোটাই কনস্ট্যান্ট ডিরেক্ট বলেনি, পরিবর্তনশীল, তখন P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আর এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে পিভি সমান এনআরটি অ্যাপ্লাই হবে, ঠিক আছে? অঙ্ক অনুসারে বুঝতে পারবে, দেখে বুঝতে পারবে, চাপ নেই, কখন কোনটা অ্যাপ্লাই হবে। যদিও পিভি সমান এনআরটি আমরা এই চ্যাপ্টারে বেশি অ্যাপ্লাই করব না, এটার কাজ আমরা অ্যাভোগাড্রো ল গিয়ে শিখবো ভালো করে। ওকে, আচ্ছা, তোমরা কি যে জায়গাটা প্রবলেম হয় একবার রেকর্ডিং দেখে নিতে পারো না? বেলুন নিয়ে পড়ে আছো, বেলুনের ওটা কি বলেছিলাম, যে বেলুন কোনো বয়েলের সূত্র বা চার্লসের সূত্রে অ্যাপ্লিকেবল হতে গেলে আমাদেরকে কোনো গ্যাসের মাসকে কনস্ট্যান্ট থাকতে হবে। এখন বেলুনের মধ্যে তুমি যখন ফু দিচ্ছ, তখন কি হচ্ছে? বেলুনের মধ্যে ফু দিলে তোমার বেলুনটা যখন ফুলছে, তখন কি হচ্ছে? তুমি বাইরে থেকে বাতাস দিচ্ছ, তার মানে বাইরে থেকে তোমার মুখ থেকে অনুপরমাণু এসে ওর মধ্যে ঢুকছে। তো অনুপরমাণুর তো একটা ভর আছে, তাহলে আগে বেলুনের যা ভর ছিল, এখন নিশ্চয়ই বেলুনের মধ্যে যে বাতাস আছে তার ভর সেম নেই, কেন? নতুন অনুপরমাণু এসে ঢুকেছে, তার মানে ভর পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন ভর যদি পরিবর্তন হয়, তাহলে বয়েলের সূত্র লঙ্ঘিত হয়ে, মানে হওয়া তো কোশ্চেনে আসছে না, অ্যাপ্লিকেবলই তো হবে না। বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হওয়ার জন্য তো ভরকে কনস্ট্যান্ট রাখতে হবে। তোমরা এই বেসিক জিনিসগুলো বোঝো না, আমি তোমাদেরকে এতবার বলি যে কিছু জিনিস জানার থাকলে লাস্টের দিকে করবে, কারণ আমি একটা জিনিস ফ্লোতে আমি বলার চেষ্টা করছি, আমি তোমাদেরকে জিনিসগুলো সহজ করার ট্রাই করছি, এর মধ্যে বারবার বেলুন 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 করে যাচ্ছ, আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাচ্ছে না, আমি কি বলবো সেটাই ভুলে যাচ্ছি। জিজ্ঞেস অবভিয়াসলি করো, আমি করতে বারণ করছি না, বাট একবার নিজেরাও তো ট্রাই করো, ওটা তো রেকর্ডিং আছে, একবার ওটা খুলে ওই 5 মিনিটটা রেকর্ডিংটা দেখে নিলে তো ভালোভাবে বোঝা যেত। স্পেসিফিক তো জানো যে কোথায় রেকর্ডিং আছে, তোমাদের সামনে রেকর্ডিং আছে, যখন ইচ্ছা দেখে নিতে পারবে। তারপরেও যদি জিজ্ঞেস করে একটু পরে বলো, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি, তার মধ্যে বেলুন নিয়ে চলে আসছো বারবার। ওকে, তাহলে P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2, আর বা পিভি ইকুয়াল টু এনআরটি। যদি মোল সংখ্যা নিয়ে কোনো কনসেপচুয়াল কোশ্চেন থাকে, তখন আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা আমরা বেসিক্যালি কখন করব? এটা আমরা বেসিক্যালি যখন চার্লসের সূত্র করব তখন করব। ওকে, এই সরি, চার্লস বলছি, অ্যাভোগাড্রো ল যখন করব তখন করব। তাহলে আশা করি এতটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা এক এক করে অঙ্কে ঢুকছি। ওকে, চলো। প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা বলেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 2 লিটার। মন দিয়ে শুনবে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 2 লিটার। চাপ স্থির রাখলে কত তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন 3 লিটার হবে? খুব সহজ কোশ্চেন, দেখো, চাপ স্থির রাখলে প্রথমে, আচ্ছা এই অঙ্কটা প্রথম করবো না, সরি সরি সরি, মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড, এই অঙ্কটা ফার্স্টে করবো না। আগে তোমাদের এই মেন পিডিএফ এ একটা অঙ্ক আছে, এর মধ্যে দুটো অঙ্ক আছে, একটা হোমওয়ার্ক দেবো, একটা আমি করাবো। সেকেন্ডটা হোমওয়ার্ক থাকবে, সেকেন্ডটা নিজেরা পারবে, খুব সহজ, ঠিক আছে?
এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 ডিগ্রি সেলসিয়াস ও 700 চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? জাস্ট সংযুক্ত সূত্র অ্যাপ্লাই করে দিবে, হয়ে যাবে। এটা হোমওয়ার্ক থাকলো, আমি 3 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি। ওকে, বোঝা গেল? 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, নিজেরা পারবে, ওটা বলেই দিলাম, সংযুক্ত সূত্র অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। আমি 3 নম্বর অঙ্কটা করাবো, কারণ এই একটা অন্য টাইপের অঙ্ক। অন্য টাইপ মানে যে টাইপ করছো জেনারেলি সেই টাইপ না হয়, একটু একটু ডিফারেন্ট টাইপ। সেই অঙ্কটা আগে করিয়ে দিই, তারপর আমরা আমাদের ওই অঙ্কগুলোই যাব, তারপর আমরা এমসিকিউ করবো। ওকে, সবকিছুই করবো, ভয় নেই। দেখো কি বলেছে। বলেছে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 400 সেমি কিউব, সমচাপে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত? দেখো এটার জন্যই আলাদাভাবে অঙ্কটা করা। কেন? কারণ দেখো তুমি যখন অঙ্কগুলো করবে তোমাকে হয় টেম্পারেচার সেলসিয়াস বা কেলভিনে নিতে হবে, কিন্তু এখানে আছে ফারেনহাইটে। তো ফারেনহাইটে যদি টেম্পারেচার থাকে, মানে অন্তিম টেম্পারেচারের মান দেওয়া আছে ফারেনহাইটে, আমরা ফারেনহাইটে তো করতে পারি না, আমাদেরকে আচ্ছা প্রথম অঙ্ক পড়ে দেখো কি বলেছে। 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 400 সেমি কিউব, সমচাপে, তার মানে কার ল অ্যাপ্লাই করবো আগে সেটা বলো। এই অঙ্কটা করার জন্য কার ল অ্যাপ্লাই হবে সেটা বলো। সবাই বলবে স্যার চাপ কনস্ট্যান্ট মানে চার্লসের সূত্র। চাপ কনস্ট্যান্ট মানে স্যার চার্লসের সূত্র। চাপ কনস্ট্যান্ট মানে চার্লসের সূত্র, সেটা নিয়ে স্যার 1% ডাউট নেই। তার মানে এই পয়েন্টটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তার মানে চার্লসের সূত্র মানে স্যার আমাদেরকে তো পরম উষ্ণতা লাগবে, কিন্তু এখানে টেম্পারেচার দেওয়া আছে ফারেনহাইটে, আমরা ফারেনহাইট থেকে তো পরম উষ্ণতায় কনভার্ট করা জানি না। তাই যখনই এই টাইপের কোশ্চেনে পরম উষ্ণতার মান মানে উষ্ণতাটা ফারেনহাইটে দেওয়া থাকবে, আমাদেরকে সেটা আগে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তো সেলসিয়াসে কনভার্ট করার জন্য আমরা অলরেডি শিখে নিয়েছি কি, যে C/5, এক সেকেন্ড, C/5 ইকুয়াল টু F-32/9, এটা হচ্ছে স্যার ফর্মুলা। আচ্ছা, এবার আমাকে স্যার ফারেনহাইটের মান কত বলেছে, সেলসিয়াস আমার দরকার, তাহলে সিটা থেকে গেলে এটার মানই বেরোবে। এফ এর মান বলেছে স্যার 68, তাহলে 68 বসালাম, -32/9। তা ক্যালকুলেট করলে কত হবে স্যার, C/5 ইকুয়াল টু হবে স্যার 32 32 64, তার সাথে 6 গুণ করে দেন, তার মানে 36। তাহলে স্যার 36 আর 32 হচ্ছে 68/9, তাহলে 9 দিয়ে স্যার 36কে কাটলে 4 আসে, এই 5 দিয়ে 4কে গুণ করলে 20 আসে। তার মানে ওই 68 ডিগ্রি ফারেনহাইট মানে স্যার আসলে 20 ডিগ্রি সেলসিয়াস। 68 ডিগ্রি ফারেনহাইট মানে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি অন্তিম উষ্ণতাও পেয়ে গেলে। এবার নর্মাল, এবার যেমন অঙ্ক জানো তেমনই করো। তাহলে এবার আমাদের ফার্স্ট কাজ কি, ডেটাগুলোকে লেখা। তাহলে প্রাথমিক টেম্পারেচার অঙ্কটা পড়ো। 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আয়তন কত বলেছে, 400 সেমি কিউব। তাহলে প্রাথমিক টেম্পারেচার হচ্ছে স্যার 15 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কেলভিনে করলে 273 প্লাস 15 কেলভিন, 273 প্লাস 15 কেলভিন। তার মানে স্যার হচ্ছে 273 আর 15 গুণ করলে কত হবে বলো, সরি 15 15 যোগ করছো মানে 288 কেলভিন, 288 কেলভিন। এটা হলো স্যার প্রাথমিক টেম্পারেচার। আর এই প্রাথমিক টেম্পারেচারে গ্যাসের আয়তন কত ছিল স্যার, সেটাকে আমরা প্রাথমিক আয়তন বলবো। সেটা ছিল স্যার কোশ্চেনে বলে দিয়েছে 400 সেমি কিউব, সেটা বলে দিয়েছে স্যার 400 সেমি কিউব। ওকে, ভেরি গুড। তাহলে প্রাথমিক টেম্পারেচার জানো, প্রাথমিক আয়তন জানো। এবার অন্তিম টেম্পারেচার কত স্যার, আমরা এক্ষুনি বের করলাম 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন স্যার, 273 প্লাস 20 এত কেলভিন, 273 প্লাস 20 এত কেলভিন, তাহলে 288। তাহলে ছিল আগেরটা, এটা কত হয়ে যাবে 293। তাহলে দেখতেই পেলে ওই গ্যাসের টেম্পারেচারটা ইনক্রিজ হয়েছে 293 কেলভিন। এবার তুমি অন্তিম আয়তন, তোমাকে ওটা কোশ্চেনে চেয়েছে, ভালো করে পড়ো। বলেছে যে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এগুলোই হচ্ছে অঙ্ক গ্যাসের। আমি বলেছিলাম না, টেকনিক যদি জানো গ্যাসের অঙ্ক সব থেকে সহজ করা। ওকে, তাহলে স্যার চার্লসের সূত্র অ্যাপ্লাই যদি করি, তাহলে আমরা জানি স্যার V1/T1 ইকুয়াল টু স্যার V2/T2, V2/T2। তাহলে এখান থেকে স্যার V2 যদি আমরা ভ্যালু বের করতে চাই কি পাবো, V1/T1 ইন্টু T2, ভ্যালু বসিয়ে দাও। V1 এর ভ্যালু কত, কত ছিল স্যার আয়তন 400 সেমি কিউব, T1 এর ভ্যালু কত স্যার 288, একটু ভালো করে লিখি, 288, আর T2 এর ভ্যালু কত স্যার 293। ওকে, এটা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট আমি আর যাচ্ছি না, যদি পুরোটা ক্যালকুলেট করো তাহলে দেখবে অ্যান্সার আসবে 406.9 সেমি কিউব। পরীক্ষা এমন দেবে যাতে সহজে ক্যালকুলেট করতে পারো, এই টাইপ থাকবে না, ভয় নেই সেটা নিয়ে। ওকে, 406.9 সেমি কিউব। তাহলে স্যার ওই 68 ডিগ্রি ফারেনহাইট, যেটার মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, সেই টেম্পারেচারে গ্যাসের আয়তন
যেহেতু আমরা উষ্ণতা বৃদ্ধি করছি তার মানে অবভিয়াসলি আয়তন বাড়বে। তাহলে আয়তন আগে ছিল 400 সেমি কিউব, এখন বেড়ে হলো 406.9 সেমি কিউব। কারো বুঝতে প্রবলেম আছে না? নেই বলো। এই অঙ্কটা কারো বুঝতে প্রবলেম আছে? এই অঙ্কটা কারো বুঝতে সমস্যা আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। সবার ক্লিয়ার? ওকে, গুড। তাহলে আমরা এই অঙ্কটা বুঝলাম। ওকে, চলো তাহলে আমরা এবার অন্য অঙ্কে যাই। আচ্ছা, আগে এমসিকিউ গুলো করে নি। ওকে, আগে এমসিকিউ গুলো করে নি, তারপর যেমন টাইম পাবো সেই মতো অঙ্ক করব। কারণ অঙ্কগুলো তো নিজেরাও পারবে, এমসিকিউ গুলো সব পারবে না, সো ওগুলো ইম্পর্টেন্ট। আর এমসিকিউর মধ্যে অঙ্ক আছে, এমসিকিউর মধ্যে অঙ্ক আছে। সেলসিয়াস টু কেলভিন, হ্যাঁ তুমি তো ফর্মুলাটা অ্যাপ্লাই করছো কেলভিনে, পাগল। তুমি তো ফর্মুলাটা অ্যাপ্লাই করছো কেলভিনে। আরে মাথা মোটা, দেখো এই কোশ্চেনটা যদি দেখো, চার্লসের সূত্র কার উপর বেস করে আছে? ভি ওয়ান সমান ভি2/টি টু। এই টি1 টি2 কি আগের দিন করিয়েছিলাম। টি1 টি2 কি? টি1 টি2 হচ্ছে কেলভিনের টেম্পারেচার। তো কেলভিনের টেম্পারেচার হলে সেলসিয়াস থেকে তো কেলভিনে আনতেই হবে। তাহলে কি করে করবে? ওকে, দেখো প্রথম কথা, তোমাকে একটা গ্যাসের আয়তন 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলে দিয়েছিল 400 সেমি কিউব। দেন বলেছে ওই উষ্ণতা 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত। তো এখন 68 ডিগ্রিতে তো আমরা বলতে পারবো না, কারণ আমরা ডিগ্রি থেকে কেলভিনে যাওয়া ডাইরেক্ট জানি না। ডিগ্রি থেকে কেলভিনে যাওয়া জানি না, তাই আমাদেরকে আগে কেলভিনে নিয়ে যেতে হবে। কেন কেলভিনে নিয়ে যেতে হবে? কারণ আমরা দেখলাম স্যার এই ফর্মুলাটা হচ্ছে সমচাপের জন্য অঙ্কটা বলেছে, তার মানে চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো চার্লসের সূত্র কি বলে? ভি1/টি1 সমান হচ্ছে ভি2/টি2, তাই না? ভি1/টি1 সমান হচ্ছে ভি2/টি2। তো স্যার দেখতেই পাচ্ছি যে টি1 টি2 এগুলো হচ্ছে কেলভিনের টেম্পারেচার। তার মানে আগে স্যার আমাদেরকে সেলসিয়াস আনতে হবে 68 ডিগ্রি ফারেনহাইট। কেন? কারণ আমরা সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়া জানি, সেলসিয়াস থেকে কেলভিনে চেঞ্জ করা আমরা খুব সহজেই জানি, তাই স্যার আমরা করতে পারবো ইজিলি। ভেরি গুড। তাই আমি কি করলাম, প্রথমে একে টেম্পারেচারটাকে সেলসিয়াস থেকে কেলভিনে, ফারেনহাইট থেকে সেলসিয়াসে আনলাম 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আগে টেম্পারেচার ছিল 15 গ্যাসের, তখন আয়তন ছিল 400 সেমি কিউব। সেখান থেকে গ্যাসের টেম্পারেচার 20 করা হয়েছে, তাহলে আয়তন কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা দেখলাম প্রথম টেম্পারেচার ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, মানে স্যার 288 কেলভিন, তখন আয়তন ছিল 400 সেমি কিউব। আর পরে টেম্পারেচার হয়েছে স্যার 293 কেলভিন, তাহলে আয়তন কত? এটা কোশ্চেন। ব্যাস বসিয়ে দাও, ফর্মুলায় অঙ্ক করলাম, হয়ে গেল। হ্যাঁ, সিসি মানে সেমি কিউব, সিসি মানে সেমি কিউব। ওকে, চলো তাহলে এবার আমরা এমসিকিউ শুরু করি। ওকে, প্রথম কথা, ওকে দেখো ফার্স্ট অঙ্ক কোশ্চেনটা কি বলেছে। ফার্স্ট কোশ্চেনটা বলেছে, আগে এমসিকিউ গুলো করে নি। ওকে, তারপর যেমন টাইম পাবো সেই মতো অঙ্ক করাবো, যতটা টাইম পাবো সেই মতো অঙ্ক করাবো। বুঝেছো না বুঝো নাই? ফার্স্ট কোশ্চেনটা বলেছে উষ্ণতার পরম স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াসের পাঠ কত। উষ্ণতার পরম স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াসের পাঠ কত? খুব সহজ অঙ্ক, খুব সহজ, সরি অঙ্ক বলছি, খুব সহজ কোশ্চেন। কি বলেছে? উষ্ণতার পরম স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াসের পাঠ কত। তো দেখতে পাচ্ছ সেলসিয়াস স্কেলে পাঠ দেওয়া আছে, কেলভিনে চেয়েছে, আমরা এক্ষুনি করলাম। 20 ডিগ্রি সেলসিয়াস মানে স্যার 20 প্লাস 20 প্লাস, এক সেকেন্ড দাঁড়ো, এক্ষুনি করলাম না, যে কেলভিন স্কেলে টেম্পারেচার হচ্ছে স্যার 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 প্লাস 20, তার মানে স্যার 293, একটু আগে করলাম। তাহলে স্যার 293 কেলভিন। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 293 কেলভিন। কি লিখেছো স্যার? স্যার একটা, তোমাদের এত বড় মেসেজগুলো আমি দেখতেই পাই না গো, এত সব দাঁড়াও না, অ্যান্সার লেখা, সব অ্যান্সার লিখছো তো আমি দেখতেই পাচ্ছি না।
ছাড়ো, দেখতে পাচ্ছি না, পরে আবার লিখে দিও। তাহলে কি বললাম, টেম্পারেচার হচ্ছে 273 + 20, তার মানে 293 কেলভিন। তাহলে এটা তো বাচ্চাদের কোশ্চেন, কিছুই নেই, অলরেডি পারবে। ওকে, তাহলে এটা অ্যান্সার হলো বি। আচ্ছা দাঁড়াও, এটা হলুদ কালার করি। ওকে, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো বি। তারপর বলেছে কোনো দিনের তাপমাত্রা 313 কেলভিন হলে সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রা কত। এগুলো আমাকে করতে হবে, এগুলো নিজেরা করবে, এটা হোমওয়ার্ক থাকলো। কি বলেছে, কোনো দিনের তাপমাত্রা 313 কেলভিন, মানে কেলভিন স্কেলে কোনো একটা দিনের তাপমাত্রা দেওয়া আছে, তাহলে সেলসিয়াস স্কেলে ওই টেম্পারেচারটা কত, এটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, তারপর 3 নম্বর কোশ্চেনটা বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস আর 373 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস আর 373 কেলভিন। 373 কেলভিন, এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে এর মধ্যে কোন উষ্ণতাটি অধিক। প্রথম বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস বেশি, 373 কেলভিন বেশি, উভয় উষ্ণতা সমান বলা সম্ভব নয়। উভয় উষ্ণতা সমান বলা সম্ভব নয়। তাহলে ভালো করে তাকালেই দেখতে পাবে যে বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস আর 373 কেলভিন। কোশ্চেনটা ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি। এখন দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস কে যদি কেলভিনে করো, তো 100 ডিগ্রি সেলসিয়াস মানে তো 373 কেলভিনই হয়। তার মানে স্যার 100 ডিগ্রি সেলসিয়াস আর 373 কেলভিন দুটো উষ্ণতায় কি সেম, দুটো উষ্ণতা সমান, উভয় উষ্ণতা সমান। ওকে, উভয় উষ্ণতা সমান, বোঝা গেছে। তিনেরটা সি, উভয় উষ্ণতা সমান। 4 নম্বর কি বলেছে, 4 নম্বর বলেছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। 4 নম্বর বলেছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। কিছুই না, আমি এই ফারেনহাইট স্কেলে বলেছে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য, মন দিয়ে শুনবে কি বলেছে, পরম শূন্য। তো পরম শূন্য ইয়ে কি বলে, প্রমাণ উষ্ণতা না, পরম শূন্য। তো পরম শূন্য উষ্ণতার মান তোমরা সবাই জানো স্যার, সেলসিয়াস স্কেল হয় -273 ডিগ্রি সেলসিয়াস। তো এই -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে ফারেনহাইটে কনভার্ট করবে, C/5 = F - 32/9 দিয়ে অ্যান্সার চলে আসবে। C/5 = F - 32/9 দিয়ে অ্যাপ্লাই করবে, তাহলে চলে আসবে। এটা করে দিতে হবে না পারবে, এটা করিয়ে দিতে হবে না পারিবে, বলতেছি এটা করিয়ে দিতে হবে। C/5 = F - 32, এই যে ফারেনহাইট স্কেলে এর মান কত, না নিজেরাই পারবে। খুব সহজ, আমি তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি, তোমাদেরকে বিশ্বাস নেই, তখন পরে গিয়ে বলবা স্যার আপনি বোঝাননি, আমরা পারিনি, স্যার আপনি বোঝাননি তাই পারিনি। MCQ, किसी की मुस्कुराहटों में, তুমি এমনি ভ্যালুটা মনে রেখেও দিতে পারো, ভ্যালুটা পরীক্ষা হলে তো এত টাইম পাবে না, ভ্যালুটা মনে রেখে দিবে। আমরা জানি যে সেলসিয়াস স্কেলে পরম উষ্ণতার কত নম্বর ছিল, 4 নম্বর। সেলসিয়াস স্কেলে পরম উষ্ণতার মান কত হয়, -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওটাকে কেলভিনে করতে হবে, তাহলে C/5 = F - 32/9, এটা করলেই হয়ে গেল, এটা করলেই হয়ে গেল। এখানে বসাবে, আমি সব বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেশনটা নিজেরা করবে। সি এর মান হচ্ছে 273 ডিগ্রি, যেহেতু সেলসিয়াস -273, তাই মাইনাস নিয়েছি, F - 32/9। ওকে, ব্যাস, ক্যালকুলেট করবে, অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেট করবে, অ্যান্সার চলে আসবে, দেখবে এরকম আসবে। 5F সমান হচ্ছে, পুরোটা যদি ক্যালকুলেট করো, আমি স্টেপ জাম্প করলাম, তাহলে আসবে -2297। তাহলে এখান থেকে এফ এর মান আসবে স্যার -2297/5, তাহলে ক্যালকুলেট করলে আসবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। 459.4 ডিগ্রি ফারেনহাইট আমি এখান থেকে ক্যালকুলেট করলাম, ঠিক আছে, এখান থেকে স্টেপ জাম্প করেছি, কিছুই না। দেখো 5F -5 × 32 = 9 × 273 দিয়ে 5 × 32 যা হবে সেটাকে ডান দিকে নিয়ে আসলে এটা পড়ে থাকবে -2297। তাহলে 5F যদি -2297, তাহলে এফ হচ্ছে এই জায়গাটা একটু ঠিক করে লিখে দিই, নাহলে অনেকে কনফিউজ হয়ে যাবে। তাহলে এফ হচ্ছে 459.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে 459.4 ডিগ্রি ফারেনহাইট। কোথায় ছিল, ওকে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গেলাম, যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান মুখস্থ রাখবে 459.4 ডিগ্রি ফারেনহাইট, যে কোনো পরীক্ষা জিজ্ঞেস করে নিতে পারে। ওকে, তারপর দেখো পরের কোশ্চেনটা, দেখো পরের কোশ্চেন বলেছে, কত নম্বর কোশ্চেন এটা, ले गई मेरी जान 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 जान। ওকে, তারপর বলেছে স্থির ভরের নির্দিষ্ট গ্যাসের চাপ ও উষ্ণতা সম্পর্ক। স্থির ভরের নির্দিষ্ট গ্যাসের চাপ, স্থির ভরের নির্দিষ্ট গ্যাসের চাপ ও উষ্ণতার সম্পর্ক কি হবে বলো। একটা বস্তুর
ভরের গ্যাসের চাপ, চাপ আর উষ্ণতার মধ্যে, তো চাপ আর উষ্ণতার মধ্যে সম্পর্ক হলে স্থির আয়তনের হবে, স্থির ভর না লিখে স্থির আয়তন, আচ্ছা আয়তনটা কনস্ট্যান্ট, ওটা না বলতে পারো, স্থির ভরও বলতে পারো। ওকে, স্থির ভরের চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক কার ল সাহায্যে আমরা বলি? আমি একটা ইকুয়েশন শিখেছিলাম না যে পি ভ্যারিজিয়াস টি, গ্যাসের চাপ গ্যাসের আয়তনের সমানুপাতি হয়, গ্যাসের চাপ গ্যাসের আয়তনের সমানুপাতি হয়, মনে আসছে? পি ভ্যারিজিয়াস টি, গ্যাসের চাপ গ্যাসের আয়তনের সমানুপাতি হয় যখন ওই গ্যাসের ভি ও এম মানে গ্যাসের ভর আর গ্যাসের আয়তন কনস্ট্যান্ট হয়। এটাই তো রেনোর সূত্র ছিল, এটাই তো রেনোর সূত্র। তাহলে গ্যাসের চাপ গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতি যখন গ্যাসের আয়তন ও গ্যাসের ভর কনস্ট্যান্ট থাকে, তাহলে চাপ আয়তনের সম্পর্ক রিলেটেড যে ল, সেটা কার ল? রেনোর চাপের সূত্র। কার ল? রেনোর চাপের সূত্র। তারপর 6 নম্বর বলেছে পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত? হিমাঙ্ক মানে যে টেম্পারেচারে কোনো তরল জমে যায়, আর বোঝা গেছে হিমাঙ্ক মানে কি? যে টেম্পারেচারে কোনো তরল জমে যায়। তো জল কোন টেম্পারেচারে জমে? 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হিমাঙ্ক মানে জলের জন্য কত? হিমাঙ্কের মান 0 ডিগ্রি সেলসিয়াস। আলাদা আলাদা তরলের আলাদা, তার মানে স্যার 273 কেলভিন। তাহলে স্যার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান হচ্ছে 273 কেলভিন। খুব সহজ কোশ্চেন এগুলো, কিন্তু পরীক্ষা হলে এগুলোই ভুল করবে তোমরা। খুব সহজ কোশ্চেন, কিন্তু পরীক্ষা হলে থতমত খেয়ে এগুলোই ভুল করবে, তাই একটু মন দিয়ে ক্লাসগুলো করো। ওকে, তারপর কি বলেছে পরের কোশ্চেনটা দেখো। 7 নম্বর কি বলেছে? 7 নম্বর বলেছে স্থির চাপে, চাপ স্থির, ঠিক আছে, তার মানে একদম মাথার মধ্যে সাথে সাথে যেন চলে আসে চার্লসের ল। তাহলে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 273 সেমি কিউব অক্সিজেন গ্যাসের ভর ঠিক রেখে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় আয়তন কত হবে? উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় আয়তন কত হবে? তার মানে ভরটা কনস্ট্যান্ট আছে, চাপটা কনস্ট্যান্ট আছে, চাপ কম মানে চার্লসের ল, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তাহলে এই অঙ্কটা তুমি নর্মাল অঙ্ক দিয়ে করতে পারো, এই যে V1/T1 = V2/T2 দিয়ে করতে পারো, কিন্তু ওইভাবে একটু বড় হবে। এখানে দেখো শর্টকাট আছে কি, 1 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে অলরেডি জানি যে 0 ডিগ্রিতে আয়তন যা থাকে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। 1 ডিগ্রি বাড়াচ্ছি মানে ওই 273 V/273 বাড়বে, প্রাথমিক আয়তনের 273 1/273 গুণ বাড়বে। তার মানে স্যার আমরা এটা যদি চার্লসের নর্মাল ল অ্যাপ্লাই করি না, বেশি সহজ হবে। চার্লসের নর্মাল ল অ্যাপ্লাই করি, বেশি সহজ হবে। তাহলে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে 273 সেমি কিউব। ওকে, ক্যালকুলেশনও সহজ হবে, সবকিছু সহজ হবে। এবার ভি ফাইনাল মানে ফাইনাল আয়তন কত হবে? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছ, তো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে আয়তন হবে কত? 273 তো আগেই ছিল, প্লাস তার সাথে কি অ্যাড হবে? তার সাথে 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন তার 1/273 ভাগ। তো 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন 273, তাকে আবার 1/273 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে। তার মানে স্যার ভি ফাইনাল হবে 273 প্লাস এটা এটা কেটে গেল, তার মানে স্যার 1, অর্থাৎ 274 ডিগ্রি, এই সরি 274 সেমি কিউব। তাহলে বোঝা গেল? তাহলে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 273 সেমি কিউব অক্সিজেন গ্যাসের ভর যদি কনস্ট্যান্ট রেখে উষ্ণতা 1 ডিগ্রি বাড়াও, তাহলে আয়তন কত হবে? নতুন আয়তন হবে 274 সেমি কিউব। কারো বুঝতে প্রবলেম আছে? যেহেতু আমরা এটা জানি যে স্যার 1 ডিগ্রি ইনক্রিজ করলে কোনো গ্যাসের আয়তন তার প্রাথমিক আয়তনের 1/273 বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তার প্রাথমিক আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। বোঝা গেছে না যায়নি? তাই আমরা সেই দিন কনসেপ্টটাকে অ্যাপ্লাই করলাম, খুব সহজেই আমাদের কোশ্চেনটা কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম। খুব সহজেই কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কারো বুঝতে প্রবলেম আছে? কারো? দেখো কত সহজ। এবার এটাকে তুমি V1T1/V2T2 দিয়ে করতে পারো, দরকার কি? আমি কেন করবো? আমার কাছে কনসেপ্ট আছে যে প্রাথমিক আয়তন 273 সেমি কিউব বলে দিয়েছে, তাহলে 1 ডিগ্রি বাড়াচ্ছি মানে স্যার এর 273 বাড়বে 1/273, সেটা হচ্ছে 1 সেমি কিউব। 1 সেমি কিউব, তাহলে এটাকে যোগ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম নতুন আয়তন 274 সেমি কিউব। আশা করি কারো বুঝতে প্রবলেম নেই। 7 হলো। আচ্ছা 8 হচ্ছে চার্লসের সূত্রে ধ্রুবক থাকে। কে চার্লসের সূত্রে ধ্রুবক থাকে? চার্লসের সূত্রে ধ্রুবক থাকে, সবাই জানো, শিখে নিয়েছো যে স্যার চাপও ধ্রুবক থাকে আবার ভরও ধ্রুবক থাকে। তার মানে স্যার ডি অ্যান্সার হবে এ ও বি উভয়ে। ডি অ্যান্সার হবে এ ও বি উভয়ে।
ডি অ্যান্সার হবে এ ও বি উভয়। নয়, নয় বলেছে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার। মন দিয়ে শুনবে, এনটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদস্তম্ভের চাপে চাপে কোনো গ্যাসের আয়তন তোমাকে বলে দিয়েছে 10 লিটার। বলেছে উষ্ণতা যদি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হয় এবং চাপকে 750 করা হয়, তাহলে গ্যাসটির আয়তন কত হবে? তাহলে গ্যাসটির আয়তন কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এটা হোমওয়ার্ক দিয়ে নাকি? এটা তো খুব সহজ। পারবে এটা, না করিয়ে দেবো বলো? এটা পারবে না করিয়ে দেবো? এটা হোমওয়ার্ক থাকলো, এটা সবাই করবে, খুব সহজ অঙ্ক, কিছু নেই। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো যে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার, 27 ডিগ্রি তাপমাত্রায় 750 চাপে ওই গ্যাসটির আয়তন কত হবে? আচ্ছা, এই অঙ্কটা এখানে ছিল না এক্ষুনি? ले गई मेरी जान 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 ले गई। আচ্ছা, এই তো এই অঙ্কটাই, তো এই অঙ্কটাই হোমওয়ার্ক দিলাম, এটা তো দিয়েছি। একই অঙ্ক, ঠিক আছে, একই অঙ্ক, এটা তো অলরেডি হোমওয়ার্ক দেওয়া আছে। চলো, এটা তো অলরেডি হোমওয়ার্ক দেওয়া আছে। আমি অ্যান্সার কত হবে না হবে সবকিছু পরে বলবো, ওকে? সবকিছু পরে বলবো, আগে নিজেরা ট্রাই করো, না পারলে তো আমি আছি। ওকে, খুব সহজ অঙ্ক, করে দেখবে। কি অ্যাপ্লাই করতে হবে বলেছিলাম? পি1 ভি1 বাই টি1 সমান হচ্ছে পি2 ভি2 বাই টি2। ওকে, 10 10 বলেছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে ওর আয়তন কি হবে? উষ্ণতা কনস্ট্যান্ট রেখে যদি চাপ কোনো গ্যাসের দ্বিগুণ করো, তাহলে আয়তন কি হয়ে যায় বলেছিলাম? আয়তন অরিধেক হয়ে যায়, তাই না? আয়তন অরিধেক, অরিধেক। তাহলে 10 কি হলো? 10 হচ্ছে আয়তন স্যার অর্ধেক হয়ে যাবে। অর্ধেক না, অরিধেক। করিয়ে দিন স্যার, রিঙ্কু মাহাতো, নিজেকে খাটতে হবে তো, সবকিছু করিয়ে দিন বললেন। পরীক্ষা হলে তো আমি করিয়ে দেবো না তোমাকে, পরীক্ষা হলে তো আমি করিয়ে দেবো না, না, পরীক্ষা হলে তো তোমাকে করতে হবে, তো তার জন্য তো খাটতে হবে একটু। করিয়ে দিন বললে তো সে তো আমি সবই করিয়ে দিতে পারবো, আমি হোমওয়ার্ক দিই কেন? কারণ তোমরা যাতে একটু মানে ইনভলভমেন্টটা বাড়াও নিজেদের, তোমরাও যাতে পড়াশোনায় ইনভলভমেন্টটা বাড়াও, তার জন্য, দ্যাট ইজ ওয়াই আমি হোমওয়ার্ক দিই। তাহলে আমার হোমওয়ার্ক দেওয়ার কি মানে ছিল? আমি তো নিজেই করে দিতে পারতাম। ওকে, চলো তারপরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেন বলেছে কত গো? 11। 11 কি বলেছে? সিজিএস পদ্ধতিতে আর এর মান কত? আর এর মান সিজিএস পদ্ধতিতে আমি এসআই পদ্ধতিতে শিখিয়েছিলাম 8.31 জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি টু দি পাওয়ার -1। দেন বলেছিলাম যে সিজিএস এ যাচ্ছ, সিজিএস এ মোল আর ডিগ্রি এগুলো সেম থাকে, তাহলে জুল থেকে আমাকে জাস্ট আর গে আসতে গেলে কি করতে হবে? 8.31 কে 10 টু দি পাওয়ার কত, 7 দিয়ে গুণ করতে হবে, তাই না? 8.31 কে 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা কিসে পেয়ে যাব? সিজিএস এ পেয়ে যাবো। আর এককটা কি হবে? আর্গ ইন্টু মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি টু দি পাওয়ার -1। তার মানে অপশন সি হলো রাইট অ্যান্সার। অপশন সি হলো রাইট অ্যান্সার। 8.31 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ ইন্টু মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি টু দি পাওয়ার -1। তারপর 12। 12 বলেছে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করার শর্ত। দ্য কন্ডিশন কি? যে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে, বাস্তবকে আদর্শ গ্যাসে কনভার্ট করতে চাইছো, আজকে শিখালাম। কি বলেছিলাম? বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস করতে গেলে কি করতে হবে? ওদের অনুপরমাণুগুলোকে দূরে পাঠিয়ে দিতে হবে, যতটা পারা যায় আয়তন কোনোভাবে ইনক্রিজ করতে হবে, যাতে অনুপরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল না থাকে, এবার তাদের আয়তনকে পাত্রের আয়তনের তুলনায় অনেক নগণ্য ধরতে পারি। বোঝা গেছে না যায়নি? তাহলে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করতে গেলে এই দুটো কন্ডিশন যদি অ্যাপ্লাই করতে চাও, কি হবে বলো? তাহলে অবভিয়াসলি স্যার চাপকে, উষ্ণতাকে বাড়াতে হবে, চাপকে কমাতে হবে। তাহলে উচ্চ উষ্ণতা আর কম চাপ বা নিম্নচাপ। ওকে, তারপর 13। 13 কি বলেছে? এক এক এটা এমজি লিখেছে, এটা আসলে 1 মোল ছিল। ওকে, এটা এমজি লিখেছে, এটা আসলে 1 মোল, টাইপিং মিস্টেক হয়েছে। এটা কি? এটা হচ্ছে 1 মোল। দাঁড়ান, এটা ঠিক করে দিচ্ছি। আরে কি করলাম? ওকে, তাহলে কি বলেছে? 1 মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ আজকে পড়ালাম। 1 মোল বাস্তব গ্যাসের জন্য কি হয়? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। তাহলে অপশন সি হলো রাইট অ্যান্সার। অপশন সি হলো রাইট অ্যান্সার। কারো বুঝতে প্রবলেম আছে?
13 হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার। তাহলে দেখলে এই টাইপের বললাম। ওকে, এবার দেখো এখানে একটা কোশ্চেন আছে 14 নম্বর। হয়তো এটা হ্যান্ড রিটেন নোট থেকে নেওয়া ছিল, অনেক বুঝতে পারবে না বলে আমি আবার নতুন করে এঁকেছি। বলেছে বয়েলের সূত্র অনুসারে পিভি লেখচিত্রটি হলো, কোনটা ঠিক? ঠিক আছে, নিজের একবার স্টাডি করো, আমি একটু কোশ্চেনটা লিখে দিই। পি ভির মধ্যে পি ভার্সেস ভি এর লেখচিত্র কোনটা ঠিক? আগের দিন লেখচিত্র খুব ভালোভাবে বুঝিয়েছি, যেখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে T1 টেম্পারেচার সব থেকে কম আর T3 টেম্পারেচার সব থেকে বেশি যদি হয়, তাহলে এই চারটে গ্রাফের মধ্যে কোনটা ঠিক? গ্রাফ চারটে দেখো, আমি বলেছিলাম এই টাইপের কোশ্চেন পড়বে। তাহলে বয়েলের সূত্র অনুসারে পিভি লেখচিত্রটাই কোনটা হবে? এ বি সি ডি, কোনটা ঠিক? যেখানে কন্ডিশন, কোশ্চেনে কন্ডিশন কি দেওয়া আছে যে T1 হচ্ছে সব থেকে মিনিমাম টেম্পারেচার আর T3 হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, সেই হিসাবে কোন কোশ্চেনটা ঠিক হবে, কোন অপশনটা ঠিক হবে? 14 বলছো অপশন বি। ভেরি গুড। দেখো আমি কি বলেছিলাম, দেখো প্রথম কথা কোশ্চেনে কি আছে, কোশ্চেনে বলেছে T3 সব থেকে বেশি, T3 সব থেকে বেশি, তাই না? তাহলে T3 টেম্পারেচার সব থেকে বেশি, তাহলে এটা T3, এটা T2, এটা T1 এই অপশানে, আর এই অপশানে এটা T3, এটা T2, এটা T1। তো দেখতে পাচ্ছ যে T3 গ্রাফের সব থেকে কাছে আছে, গ্রাফের সব থেকে কাছে আছে, তাহলে এটা তো হতেই পারে না, তাই না? T3 যেহেতু কোশ্চেনে সব থেকে বেশি, একে সবসময় কি হতে হবে? দূরে থাকতে হবে। এই বলেছিলাম মূলবিন্দু থেকে যে যত দূরে তার জন্য টেম্পারেচার তত বেশি। তার মানে এই গ্রাফ অনুসারে T1 টেম্পারেচারটা সব থেকে বেশি, তার থেকে T2টা আরেকটু, সরি T1টা সব থেকে বেশি, তার থেকে T2 আর একটু কম, তার থেকে T3 হচ্ছে সব থেকে কম, যেহেতু এটা মূলবিন্দুর সব থেকে কাছে আছে, তাহলে এটা তো হতেই পারে না। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। বাকিগুলো তো হবেই না, কারণ স্যার পি আর ভি এর মধ্যে লেখচিত্র হচ্ছে ব্যস্তানুপাতি, এটা বোঝাচ্ছে যে পি অক্ষের সমান্তরাল আর এটা বোঝাচ্ছে মূলবিন্দুগামী, মানে সমানুপাতির গ্রাফ। তাহলে স্যার এটা হচ্ছে রাইট অ্যান্সার। 14 বি। আচ্ছা 15 বলেছে প্রমাণ চাপের মান কত? এগুলো কেন, এগুলো তো বাচ্চাদের কোশ্চেন, এগুলো একবার দুবার পড়ে নিবে, এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই খুব একটা, একবার পড়ে নিবে তাহলে হয়ে যাবে। সেটার মান কত হবে? 1.013 ইন্টু 10⁶ পাস্কেল। 1.013, সরি 6 বলছি, 5 অপশান নেই, 5 অপশান নেই, তাহলে তাহলে সবগুলো অ্যান্সার হবে, এখানে সবগুলো অ্যান্সার হবে। কেন সবগুলো অ্যান্সার হবে? দেখো ভালো করে, আমরা জানি যে প্রমাণ চাপের মান স্যার 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হয়, আর নিউটন পার মিটার স্কোয়ার মানেই হচ্ছে পাস্কেল, তার মানে এটাও ঠিক স্যার। আবার স্যার যদি নিউটন পার মিটার স্কোয়ার থেকে ডাইন পার সেমি স্কোয়ারে আসি, বলেছিলাম একদম খাতায় লেখা আছে নোটে, তাহলে স্যার হয় 10⁶, মানে এখান থেকে এখানে যা শিখিয়েছিলাম, তার মানে এটার উল্টো এখানে, তাহলে 10⁶। তাহলে সবগুলি হবে রাইট অ্যান্সার, 15টা সবগুলি হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে না যায়নি? 15 বি না 15 ডি? 15 বি না ডি? তাড়াতাড়ি দেখো, 15 বি না ডি? আবার বলছি বি না ডি? তাও তোমরা সব বি বি লিখে দিচ্ছ। ডি অ্যান্সার হবে সবগুলো। কোনটা ভুল? সবগুলো তো প্রমাণ চাপের মান। এটাই তো পরীক্ষায় ভুল করো, বোঝা গেল? দেখো একটা অপশন পেয়ে গেছো, মানে ওটা অ্যান্সার করে দিয়ে চলে এসে দেখো আরে আরো অ্যান্সার ঠিক হচ্ছিল। 16 বলেছে চার্লস ও বয়েলের সংযুক্ত সূত্রের রূপটি, এটা তো কিছু করার দরকার নেই, পিওন ভি ওয়ান বাই টি, সরি এটা না, এটা তো পিওন ভি ওয়ান বাই টি টু আছে, তাহলে কোনটা হবে? কোনোটি নয়, এখানে কোনো অপশন নেই, এখানে কোনো অপশনই নেই, যেটা রিয়েল সেটার অপশন নেই। রিয়েলটা কি ছিল? রিয়েল হচ্ছে পিওন ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। ওকে, পি টু ভি টু বাই টি টু। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। 17 কি বলেছে? বলেছে গভীর জলের তলদেশ থেকে একটি বুদবুদ যখন উপরের দিকে উঠে আসে তার আয়তন কি হয়? যত উপরের দিকে উঠে আসে চাপ তত, যত উপরের দিকে উঠে আসে চাপ তত কমে, তার মানে আয়তন বাড়ে, আয়তন বাড়ে। 17 হলো। 18, 18 বলেছে পিভি ভার্সেস ভি লেখচিত্রটি হলো, পিভি ভার্সেস ভি লেখচিত্রটা হলো ভি অক্ষের সমান্তরাল, মূলবিন্দুগামী, সমপরাবৃত্তাকার, উপবৃত্তাকার। তো পিভি ভার্সেস ভি এর যদি আমরা লেখচিত্রটা দেখি, লেখচিত্রটা কেমন হয়? এটা স্যার পিভি ভার্সেস ভি এর লেখচিত্র, তার মানে স্যার ভি পরিবর্তনে পিভির কোনো পরিবর্তন হয় নাই।
ভি পরিবর্তনে পিভির কোনো পরিবর্তন হয় না। তো দেখতেই পাচ্ছেন স্যার গ্রাফটা হচ্ছে স্যার ভি অক্ষের সমান্তরাল। দেখেন স্যার আয়তন অক্ষের সমান্তরাল। তার মানে এটা হয়ে গেল রাইট অ্যান্সার, অপশন এ। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, 19 অঙ্কটা দেখো। বলেছে একটি বেলুন 95 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। তাহলে একটা বেলুনের মধ্যে কত পরিমাণ চাপ আছে প্রয়োগ হয়েছে? 95 সেমি পারদ মানে 95 সেমি চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি এইচজিতে আনা হয়, উষ্ণতা সমান কার ল অ্যাপ্লাই করব? চোখ বন্ধ করে স্যার বয়েলের ল অ্যাপ্লাই করতে হবে। তার মানে স্যার এই কোশ্চেনটাই বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। একমত সবাই? একমত সবাই? সবাই বলবে হ্যাঁ স্যার। উষ্ণতা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া আমাদের কোনো অপশন নাই। এবার আমরা কোশ্চেনটার সলিউশন করে দেখি। কত নম্বর কোশ্চেন ছিল এটা? 19, 19। বারদার বারদার বারদার। ওকে, তো প্রাথমিক চাপ কোশ্চেনটা পড়ো। প্রাথমিক চাপ কত ছিল? আমি সেটাকে পিয়ন ধরলাম। সেটা বলে দিয়েছিল 95 সেমি এসজি। তাহলে একটা গ্যাস ছিল 95 সেমি এসজি বা 95 সেমি উচ্চতা সম্পন্ন পারদস্তম্ভের চাপ যতটা হয় ততটাতে। তখন আয়তন ছিল 0.8 লিটার। সেই সময় গ্যাসটার আয়তন ছিল 0.8 লিটার। এবার কি করা হয়েছে? ওই গ্যাসের চাপটাকে কমিয়ে 76 সেমি করা হয়েছে। তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে সেটাই হচ্ছে কোশ্চেন। তোমরা বয়েলের সূত্র আমাদেরকে কি বলে? বয়েলের সূত্র আমাদেরকে বলে P1V1 সমান হচ্ছে P2V2, তাই না? ব্যাস ফর্মুলায় বসিয়ে দাও। তার মানে V2 মান আমাদের দরকার, অন্তিম আয়তন সেটা কত? প্রাথমিক আয়তন, প্রাথমিক ভর, কি বলে এটাকে, প্রাথমিক চাপ ইন্টু প্রাথমিক আয়তন ডিভাইডেড বাই অন্তিম চাপ। তাহলে সব সব ভ্যালু তুমি জানো। P1 এর ভ্যালু হচ্ছে 95, V1 এর ভ্যালু হচ্ছে 0.8, আর P2 এর ভ্যালু হচ্ছে 76। মজার ব্যাপার হলো 95 কে যদি 0.8 দিয়ে গুণ করো না, তাহলে আসে 76 ডিভাইডেড বাই 76। তাহলে অ্যান্সার কত হলো? 1 সেমি কিউব তো লিটার। যেহেতু আমরা চাপ কমিয়েছি, দেখতে পেলে 95 সেমি থেকে 76 সেমি তে এসেছি, তার মানে চাপ কমিয়েছি, অটোমেটিক আয়তন 0.8 লিটার থেকে 1 লিটার হয়ে গেল, আয়তন বেড়ে গেল, গ্যাসের আয়তন বেড়ে গেল। কারো প্রবলেম আছে? এই কোশ্চেনটায় কারো কোনো সমস্যা আছে? তাহলে স্যার 1 লিটার অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার হলো স্যার? 1 লিটার। কোশ্চেন করতে ভালো লাগছে না বোরিং বোরিং টাইপ কোশ্চেন মনে হচ্ছে? তাহলে 19 আমাদের হলো। অ্যান্সার কি? 1 লিটার। তারপর 20 নম্বর কোশ্চেনটা আবার এরকম, এটাও হ্যান্ড রিটেন ছিল, পরে চেঞ্জ করলাম। 20 এটা পি ভার্সেস 1/v এর লেখচিত্র হলো এই চারটার মধ্যে কোনটা? যেখানে অপশন তোমাকে বলে দিয়েছে T3 টেম্পারেচার সব থেকে বেশি, T1 টেম্পারেচার সব থেকে কম, কোনটা হবে বলো? পি ভার্সেস 1/v লেখচিত্রটি হলো যেখানে T3, TO2 আর T1 সমান। আচ্ছা আগে বলো কোনগুলো হতে পারে, আগে বলো কোনগুলো হতে পারে। তুমি বলবে স্যার হয় অপশন এ হবে নাহলে অপশন বি হবে, এ দুটো তো হতে পারেই না। হয় অপশন এ হবে নাহলে অপশন বি হবে। কেন স্যার? আমরা জানি পি আর 1/v এর মধ্যে রিলেশন হচ্ছে সমানুপাতিক। তার মানে পি বাড়লে 1/v এর মানও বাড়বে, পি কমলে 1/v এর মানও কমবে। তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে স্যার, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ এটা বোঝাচ্ছে স্যার উষ্ণতা চাপ পরিবর্তনের সাথে সাথে 1/v এর কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটা রিয়েল না। আমরা জানি যে ভি পরিবর্তন হচ্ছে মানে 1/v ও পরিবর্তন হচ্ছে। বোঝা গেছে? এতটুকুনি ডাউট নেই। কারণ অপশন সি ডি তো স্যার হতেই পারে না, এ আর বি এর মধ্যে হবে। এবার আমরা দেখবো স্যার কোনটা অ্যান্সার হতে পারে। আমি বলেছিলাম যখন এরকম সিচুয়েশন থাকবে যে টেম্পারেচার কার বেশি সেটা দেখতে চাইছো, কোশ্চেন অনুসারে কার টেম্পারেচার বেশি? 3 নম্বর। তাহলে গ্রাফটা এমন হবে যাতে করে T3 এর মান বেশি হয়। তো আমরা এই গ্রাফটা যদি দেখি তাহলে ভালো করে দেখতে পাচ্ছি T1 এর জন্য প্রেসার কতটা হচ্ছে। দাঁড়াও 1 সেকেন্ড স্যার, T1 এর জন্য প্রেসার হচ্ছে এতটা, জাস্ট এতটা, মানে এইটুকু শুধু। তাহলে স্যার T1 এর মান এখানে অনেক কম, আর T3 এর জন্য প্রেসার অনেক বেশি,
তার মানে প্রেসার বেশি মানে স্যার ওই টেম্পারেচারটাও বেশি। তো দেখতে পাচ্ছি স্যার T3 এখানে T1 এর থেকে বেশি, তার মানে এটাই ঠিক অ্যান্সার। তার মানে এটাই ঠিক অ্যান্সার, তাহলে এটা হয়ে গেল রাইট অ্যান্সার। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। কেউ বুঝতে পারেনি এরকম আছো? কেউ বুঝতে পারেনি এমন আছো আগের ক্লাস যে বুঝতে পারেনি, আগের ক্লাস একটু ভালো করে দেখবে। অপশন এ হবে অ্যান্সার। বি কেন হবে না স্যার? বি হবে না তার কারণ হচ্ছে বি যদি ভালো করে দেখো তাহলে তাকালে দেখতে পাবে স্যার বিটা না একটু মানে T3 এর মানটাই কম হয়ে যাচ্ছে। বি লেখচিত্র অনুসারে T3 এর মানটা কম, T1 এর মান, T1 এর জন্য যে প্রেসার সেটা বেশি। স্যার প্রেসার বেশি মানে টেম্পারেচারও বেশি, তার মানে এই গ্রাফ অনুসারে স্যার T1 টেম্পারেচারটা বড়, T3 বড়, কিন্তু আমাকে কোশ্চেনে তো বলে দিয়েছে T3 সব থেকে বড়। T1 বড় আর T3 হচ্ছে ছোট এই গ্রাফ অনুসারে, কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে T3 সব থেকে বড়। তাই অপশন এ হলো রাইট অ্যান্সার। অপশন এ হলো রাইট অ্যান্সার। কারো বুঝতে প্রবলেম আছে? ওকে। 21, খুব ভালো কোশ্চেন 21-এর কোশ্চেনটা, মানে সহজ অঙ্ক আর কিছুই না, নর্মাল কোশ্চেন। এই চ্যাপ্টারের অঙ্ক মানে জানবে জল ভাত। ওকে, এই চ্যাপ্টারের অঙ্ক মানে জানবে স্যার জল ভাত জিনিস। অবভিয়াসলি বুঝলে, না বুঝলে যাবে। ওকে, ঘরের তাপমাত্রায় 76 সেমি এইচজি চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 11 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তোমরা কি করবে জানো? তোমরা এই মতো করার সময় কি করবে আমি বলছি তোমাকে। দেখো তোমাদের আমি অ্যাপ্রোচটা বলছি, তারপর আমি কিভাবে করবো সেটা দেখো। দেখো তুমি করবে যে 76 সেমি, এটাকে প্রাথমিক চাপ ধরবে, এটাকে অন্তিম চাপ ধরবে, দিয়ে বলবে প্রাথমিক চাপে আয়তন আছে 11 লিটার, তাহলে অন্তিম চাপে আয়তন হবে কত লিটার। যে P1 V1 সমান P2 V2 এইভাবে তোমরা অ্যান্সারটা করবে। বাট আমি তাপমাত্রা অপরিবর্তিত মানে বয়েলের ল অ্যাপ্লাই করে অ্যান্সার করবে, P1 V1 সমান P2 V2 অ্যান্সার হয়ে যাবে, কোনো ভয় নেই। কিন্তু আমি ওইভাবে করবো না, আমি শর্টকাটে করবো। দেখো কিভাবে, তোমাকে 76 সেমি এইচডিতে আয়তন বলেছে 11 লিটার, একমত? 76 সেমি এইচডিতে আয়তন বলেছে 1 লিটার। তাহলে চাপ তোমার যখন 76 ছিল, চাপ যখন 76 ছিল আর চাপ যখন 19 হলো, যখন চাপ 76 ছিল আয়তন ছিল 11 লিটার। 76 থেকে 19 যাচ্ছ, 76 থেকে চাপ 19 যাচ্ছ, তার মানে কি হচ্ছে 76 থেকে 19, দেখো 4 19 76 হয়, 4 10 40, 4 9 36, 4 19 76, মানে চাপটাকে 4 গুণ কমাচ্ছ, তাহলে আয়তন 4 গুণ বাড়বে। তাহলে স্যার 11 থেকে আয়তন বেড়ে হবে 44, সরি 4 গুণ কমবে, চাপ 4 গুণ বাড়াচ্ছ, চাপ কি করেছো গো 4 গুণ কমিয়েছো। ওকে সরি, আচ্ছা 11 লিটার নেই, কোশ্চেনটা ভুল আছে, এটা 11 লিটার হবে না, এটা 1 লিটার হবে। ঠিক আছে, লেখার সময় এটা দুটোকে 11 করে দিয়েছে। যদি 11 লিটার নাও 44 অ্যান্সার হবে, আর যদি 1 লিটার নাও, যেহেতু অপশানে 44 নেই তাই আমরা ওটা করছি না। দেখো চাপটাকে 76 থেকে তুমি কমিয়ে 19 করেছো, তাহলে আয়তনটা 11 ছিল সেখান থেকে বেড়ে হবে 4 লিটার। কেন? এখানে দেখো 4 গুণ কমছে, চাপটা 4 গুণ কমছে, সে চাপ যদি 4 গুণ কমে তাহলে আয়তন 4 গুণ বাড়বে। এটা 1 লিটার ছিল, 4 গুণ বাড়বে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটাই অ্যান্সার। হয়ে গেল। ফর্মুলা আমার করার দরকারই নেই, ফর্মুলা করার দরকারই নেই। তাহলে 76 থেকে চাপটা 19, যখন 76 ছিল তখন আয়তন ছিল 1 লিটার, চাপটাকে তুমি 19 করছো মানে 4 গুণ কমাচ্ছ চাপটাকে, তাহলে আয়তন স্বাভাবিকভাবে 1 লিটার ছিল 4 লিটার হয়ে যাবে, 4 গুণ বেড়ে যাবে, ব্যাস। কোশ্চেন শেষ, কিছু আমাকে কোনো ফর্মুলা টর্মুলা কিছু অ্যাপ্লাই করতে হলো না, জাস্ট কনসেপ্ট থেকে করে দিলাম। কারণ আমরা জানি যে চাপ যতগুণ বাড়বে, চাপ যতগুণ কমবে আয়তন ততগুণ সমান হারে ততগুণ বাড়বে। বোঝা গেল? 1 লিটার ধরলে 4 লিটার, আর যদি 11 লিটার ধরো তাহলে আসলে 11 না, কোশ্চেনটা আছে এমনি, এটা হচ্ছে 1 লিটার। বোঝা গেছে? তাহলে তুমি ওইভাবে করতে পারো, পিয়ন পিয়ন একই জিনিস, এই সেম জিনিসই করছি, কিন্তু আমি যেহেতু জানি যে চাপ যতগুণ বাড়বে আয়তন ততগুণ কমবে, তাহলে বা চাপ যতগুণ কমবে আয়তন ততগুণ বাড়বে, তাহলে চাপ যদি 4 গুণ কমে আয়তনও 4 গুণ বাড়বে, তাহলে চাপ 76 থেকে কমে 19 হয়েছে মানে 4 গুণ কমেছে, তাহলে আমরা স্যার আয়তন দেখলাম 1 লিটার থেকে কি হয়ে যাবে 4 লিটার হয়ে যাবে, এত সিম্পল অ্যাজ দ্যাট। ব্যাস, আমাকে কিছু করতে হবে না। ওকে চলো তারপর 22 দেখো, 22 কোথায় গেল, হ্যাঁ। 1 ATM সমান কত টর, 1 অ্যাটমসফেরিক প্রেসার সমান কত টর, এটা করিয়ে দিয়েছিলাম। 1 ATM সমান কত হয় 760 টর হয়, তাই না? 1 অ্যাটমসফেরিক প্রেসার সমান কত হয় 760 টর বলেছিলাম, এগুলো একটু মনে রাখবে, এগুলো ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। 1 অ্যাটমসফেরিক প্রেসার মানে হচ্ছে 760 টর। ওকে, কারো ডাউট নেই কোনো?
চলো তারপর তারপর বলেছে কঠিন ও তরলের সঙ্গে তুলনা করে দেখা যায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই, অপেক্ষাকৃত বেশি, অপেক্ষাকৃত কম। তুমি আমাকে বলো, তোমাকে আমি একটা কঠিন পদার্থ দিলাম, তরল দিলাম, গ্যাস দিলাম, তিনটাকেই তুমি সমান পরিমাণ তাপ দিলে, তাহলে কার আয়তন বেশি এক্সপ্যান্ড করবে? কার আয়তন বেশি এক্সপ্যান্ড করবে? অবভিয়াসলি গ্যাসের। তাহলে কি হবে? অপেক্ষাকৃত বেশি। গ্যাসের আয়তন প্রসারণ তরল ও কঠিনের তুলনায় অনেক বেশি, তাই না? তুমি ভাবো না, একটা কঠিনকে ধরো 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে, একটা তরলকে 10 ডিগ্রি দিলে, এই 10 ডিগ্রি টেম্পারেচারে কঠিনের কতটুকু আয়তন বাড়বে সেটা তুমি দেখতেই পাবে না। কঠিনের আয়তন বাড়ে, হিট চ্যাপ্টার যখন পড়াবো তখন দেখবে যে কঠিনেরও প্রসারণ হয়, কিন্তু সেটার পরিমাণ তুমি দেখতেই পাবে না, এত ছোট। তরলের জন্য একটু বুঝতে পারবে হয়তো, কিন্তু গ্যাসের জন্য তুমি প্রপার ভাবে বুঝতে পারবে, হ্যাঁ টেম্পারেচার বাড়ালে ওর আয়তন অনেক বাড়ছে। তাই আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অপেক্ষাকৃত বেশি কার জন্য হয়? গ্যাসের ক্ষেত্রে। অপেক্ষাকৃত বেশি কার জন্য হয়? গ্যাসের জন্য। চলো, হয়েছে। 23 বুঝেছো সবাই? 23 বুঝেছো সবাই? 24 ভালো ভালো কোশ্চেন আছে, ঠিক আছে, আমি ওর জন্য এমসিকিউটা আগে করালাম। আচ্ছা, আজকে মনে হয় এমসিকিউ গুলো করে ছেড়ে দিতে হবে, আমি জানি না, আমার একটু আজকে শরীরটা কেমন খারাপ খারাপ করছে, তো আমি দেখি এগুলো করেই ছেড়ে দেবো। ওকে, ম্যাথগুলো আগে, নেক্সট ক্লাসের আগে ম্যাথগুলো করিয়ে দেবো। ভালো লাগছে না আজকে, কেমন একটা মানে অন্য টাইপ ফিল হচ্ছে। যাই হোক, চলো আগে করা এগুলো, তারপর দেখছি। 24 24 কি বলেছে? 24 বলেছে নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসের আয়তন ও চাপ উভয়কে বৃদ্ধি পেতে দেখা গেল। কি বললো? নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসের আয়তন ও চাপ উভয়কে বৃদ্ধি পেতে দেখা গেল। এই ঘটনা ঘটা সম্ভব যদি গ্যাসের তাপমাত্রা একই থাকে, হ্রাস পায়, বৃদ্ধি পায়, কোনোটি নয়। দারুণ কোশ্চেন, ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে নির্দিষ্ট পরিমাণ কিছু একটা গ্যাস ছিল, তার আয়তন চাপ উভয়কে বৃদ্ধি পেতে দেখা গেল। এই ঘটনা থেকে বলা যায় গ্যাসের তাপমাত্রা। দেখো, যদি যদি কোনো গ্যাসের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, যদি কোনো গ্যাসের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাহলে আয়তন আর চাপ কখনোই একই সাথে বৃদ্ধি পেতে পারে না। বয়েলের ল কি বলছে? বয়েল বলছে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে আয়তন, চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন কমলে চাপ বাড়বে। এটাই তো। কি বলছি আগে আরেকবার মন দিয়ে শোনো। বয়েল আমাদেরকে বলল যদি কোনো গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে ওই গ্যাসের জন্য চাপ যদি বাড়াও তাহলে আয়তন কমে যাবে, চাপ যদি কমাও আয়তন বেড়ে যাবে। এবার বলেছে দুটো জিনিস একই সাথে বাড়ছে, এটা কখন পসিবল? আমরা জানি একমাত্র যদি টেম্পারেচারকে আমরা ইনক্রিজ করি, কনস্ট্যান্ট না রেখে ইনক্রিজ করি, মানে বয়েলের সূত্র যদি অ্যাপ্লিকেবল না হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে চাপ বাড়ালে উষ্ণতা বাড়ালে আয়তনও বাড়ে, চাপও বাড়ে। ব্যাস। তার মানে যেহেতু দুটোই বাড়ছে তোমাকে বলে দিয়েছে, তার মানে স্যার অবভিয়াসলি আয়তনটা, এই টেম্পারেচার ওই গ্যাসে বৃদ্ধি পাচ্ছে, টেম্পারেচার ওই গ্যাসের বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেছে না যায়নি? তাহলে 24 হলো আমাদের সি। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ভালো ভালো কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলোর মধ্যে সুন্দর সুন্দর কোশ্চেন আছে, ঠিক আছে। ওকে, চলো। 24 হলো। 25, 25 বলেছে কোনো একটা গ্যাসের চাপ কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা বাড়ালে গ্যাসের ঘনত্বের কি পরিবর্তন হয়? বোঝা গেছে? কি বললো দেখো, তোমরা বলবে স্যার ঘনত্বের সাথে তো কিছু পড়িনি। ভালো কথা, ঘনত্বের সাথে তো কিছু পড়োনি। পড়েছো কি ঘনত্বের সাথে কিছু? বললাম একটা গ্যাসের চাপ স্থির রেখে ওই গ্যাসের তাপমাত্রা যদি বাড়াও, মানে চাপটাকে কনস্ট্যান্ট রেখেছো, টেম্পারেচার বাড়াচ্ছ, তাহলে গ্যাসের ঘনত্বের কি পরিবর্তন হবে? তুমি বলবে স্যার ঘনত্বের সাথে স্যার চাপের এই আয়তনের কি পরিবর্তন হয়, সরি টেম্পারেচারের কি পরিবর্তন হয় সেটা তো জানি না, বা টেম্পারেচার বাড়ালে কমালে ঘনত্বের কি পরিবর্তন হয়, এরকম তো কিছু পড়িনি। হ্যাঁ, তুমি পড়োনি, ভালো কথা, পড়োনি, পড়ার দরকারও নেই, কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে কিভাবে। দেখো, দেখো তুমি স্যার ঘনত্বের সাথে টেম্পারেচারের পরিবর্তন কি না জানলেও স্যার আয়তনের সাথে টেম্পারেচারের পরিবর্তন আমি জানি, যে কোনো গ্যাসের টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, কোনো গ্যাসের টেম্পারেচার ইনক্রিজ করা হলে, চাপ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কোনো গ্যাসের টেম্পারেচার ইনক্রিজ করা হলে আয়তনও স্যার ইনক্রিজ হয়। এতটুকুনি কারো ডাউট আছে? স্যার চাপ যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে গ্যাসের টেম্পারেচার যদি ইনক্রিজ করি গ্যাসের আয়তনে ইনক্রিজ হবে। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? সবাই বলবে না স্যার কোনো ডাউট নেই। ভেরি গুড। আচ্ছা, এবার স্যার ঘনত্ব আর আয়তনের মধ্যে আমরা রিলেশন জানি। তো বলবে হ্যাঁ স্যার অবভিয়াসলি রিলেশন জানি। ঘনত্ব মানে হয় স্যার ভর বাই আয়তন। একমত? তুমি বলবে স্যার ঘনত্ব মানে হয় ভর বাই আয়তন। এখন কোনো গ্যাসের ভর যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ঘনত্ব আর আয়তনের মধ্যে কি রিলেশন? ব্যস্তানুপাতিক। তার মানে কোনো গ্যাসের আয়তন যদি বাড়ানো হয় স্যার ঘনত্ব কমে যাবে।
কোনো গ্যাসের আয়তন যদি বাড়ানো হয় স্যার ঘনত্ব কমে যাবে, আর আয়তন যদি কমানো হয় স্যার ঘনত্ব বেড়ে যাবে। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? সবাই বলছো যে স্যার হ্যাঁ, আমরা টেম্পারেচারের সাথে আয়তনের পরিবর্তন কি হয় সেটা জানি, কিন্তু টেম্পারেচারের সাথে ঘনত্বের কি পরিবর্তন হয় সেটা জানি না। একমত সবাই? এতটুকু নিয়ে কারো কোনো আশা করি ডাউট নেই। কিন্তু স্যার আমরা ঘনত্ব আর আয়তনের মধ্যে রিলেশন জানি, যে ঘনত্ব আর আয়তনের মধ্যে রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে যদি কোনো গ্যাসের আয়তন বাড়ানো হয় ঘনত্ব কমবে, তাহলে স্যার টেম্পারেচারের সাথে ঘনত্বের কি রিলেশন হবে? আয়তনের যা রিলেশন হবে তার উল্টো। টেম্পারেচার বাড়ালে আয়তন বাড়ে, আর আয়তন বাড়লে ঘনত্ব কমে। তার মানে বেসিক্যালি টেম্পারেচার বাড়ালে ঘনত্ব কমবে। এবার বোঝো, সিকোয়েন্সটা বোঝো কিভাবে কাজ করছে। দেখো কত মজার জিনিস, ঠিক আছে? কোশ্চেন সলভ করার টেকনিক জানলে না কত কোশ্চেন তুমি না জেনেও সলভ করতে পারবে। দেখো, টেম্পারেচার বাড়ালে আমরা দুটো রিলেশন লিখলাম, যে কোনো একটা জিনিস আমরা আমাদের ইচ্ছা মতো বাড়াচ্ছি। কোশ্চেনে বলেছে তাপমাত্রা বাড়ানো, তাহলে আমরা প্রথম টেম্পারেচারকে বাড়িয়ে দেখি। টেম্পারেচার বাড়ালে স্যার এদের মধ্যে সরল সমানুপাতি, তার মানে স্যার আয়তনও বাড়বে। আর স্যার আয়তন যদি বাড়ে তাহলে সেই কোনো জিনিসের ঘনত্ব কমে। তার মানে স্যার বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার বাড়ালে গ্যাসের ঘনত্ব কমবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হ্রাস পায়। কি হবে? হ্রাস পায়। তাহলে ঘনত্ব হ্রাস পাবে। কারো এই জায়গাটা বুঝতে প্রবলেম আছে কিনা বলো। আবার বলছি, একটা মানে দুটো রিলেশন, একটা হচ্ছে ভি ভার্সেস টি এর রিলেশন, আর একটা হচ্ছে ডি আর ভি এর মধ্যে রিলেশন, মানে ঘনত্ব আর আয়তন। তো আমরা দেখলাম স্যার টেম্পারেচার বাড়ালে কোনো গ্যাসের আয়তন বাড়ে, আর কোনো গ্যাসের স্যার আয়তন বাড়লে ঘনত্ব কমে। তার মানে বেসিক্যালি স্যার টেম্পারেচার বাড়ালে ঘনত্ব কমছে, টেম্পারেচার বাড়ালে ঘনত্ব কমছে। তাহলে মনে রেখে দিবে, টেম্পারেচার ইনক্রিজ করলে ঘনত্ব কমবে, টেম্পারেচারের সাথে ঘনত্ব ব্যস্তানুপাতি। আর বোঝা গেছে, টেম্পারেচারের সাথে ঘনত্ব ব্যস্তানুপাতি, চাপের সাথে সমানুপাতি। চাপের সাথে সমানুপাতি। তুমি বলবে স্যার চাপের সাথে সমানুপাতি ঘনত্ব কি করে জানলেন? দেখো সেম সেম লজিক অ্যাপ্লাই করো। আচ্ছা, এটা না মুছে, এটা যেহেতু তোমাদের লাগবে এটা মুছছি না, এটা একটু সেপারেট করে দিই, তাহলে পরে বুঝতে পারবে না। মজা লাগছে না কোশ্চেন গুলো করতে? ওকে। আচ্ছা, আমাকে যদি এবার বললো যে কোনো গ্যাসের টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে যদি চাপ বাড়ানো হয় তাহলে গ্যাসের ঘনত্বের কি পরিবর্তন হবে? স্যার চাপের সাথে আয়তনের কি রিলেশন? আয়তনের, চাপের সাথে উষ্ণতার রিলেশন হচ্ছে স্যার, চাপের সাথে আয়তনের রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতি, তাই না? ভি ভ্যারেজেস 1/p, ব্যস্তানুপাতি। তার মানে স্যার কোনো গ্যাসের প্রেসার যদি বাড়ায় আয়তন কমে, প্রেসার যদি বাড়ায় আয়তন কমে, তাহলে স্যার সেম ভাবে এটা মুছে দাও পুরো, আয়তন কমে। এখন আমাদের কাছে ফর্মুলা আছে ডি সমান m/v। তার মানে স্যার আয়তন যদি কোনো গ্যাসের কমে ঘনত্ব বাড়ে। তার মানে স্যার প্রেসার যদি বাড়ানো যায় তাহলে গ্যাসের ঘনত্ব বেড়ে যায়। তার মানে এই দুটো থেকে আমরা বলতে পারি যে স্যার চাপের সাথে ঘনত্ব সমানুপাতি, আর ডি ভ্যারেজেস পি লেখো, ডি ভ্যারেজেস পি, আর স্যার উষ্ণতার সাথে ব্যস্তানুপাতি, উষ্ণতার সাথে পরম উষ্ণতার সাথে ব্যস্তানুপাতি। বোঝা গেছে? তাহলে এই দুটো রিলেশন মনে রাখবে, চাপ বাড়ালে ঘনত্ব বাড়বে, আর উষ্ণতা বাড়ালে ঘনত্ব কমবে। বোঝা গেল? ব্যস্তানুপাতি। কিভাবে করলাম টেকনিকটা বুঝলে? টেকনিকটা খুব সহজ বাট সুন্দর। ওকে, চলো। তারপর বলেছে 26 বলেছে কোনো গ্যাসের সমষ্ণ লেখো, পিভি লেখচিত্র, পিটি লেখচিত্র, ভিটি লেখচিত্র কোনটি নয়। সমষ্ণ লেখো মানে একটা লেখচিত্র বরাবর যদি যাও উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তো আমরা জানি স্যার বয়েলের সূত্রে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তাহলে বয়েলের সূত্রের লেখো হবে কি? উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, তাহলে বয়েলের সূত্রের লেখো। এটা এখানে কি আছে? পিটি বয়েলের সূত্র লেখো না, ভিটি লেখো না, কোনোটি নয় তো হবে না পিভি। তাহলে পিভি লেখচিত্র হচ্ছে বয়েলের সূত্রের লেখচিত্র, তো এটা অ্যান্সার হয়ে গেল। তাই এটা অ্যান্সার হয়ে গেল। পিভি লেখচিত্র হচ্ছে বয়েলের সূত্রের লেখচিত্র, তাই এটা অ্যান্সার হয়ে গেল। ওকে, বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে না যায় নাই? আচ্ছা, একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা হচ্ছে আমাকে এই স্পেসটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো এই স্পেসটা কাজে লাগাবো, বাট এটাকে আমি কোথায় রাখবো? ওকে, ওখানে থাকলো, দেখে নিবা, বুঝে নিবা। ওকে, চলো। 27 খুব সুন্দর কোশ্চেন, এই পিডিএফ এর মধ্যে সব থেকে ভালো কোশ্চেন বলতে পারো এই কোশ্চেনটা। বলেছে, মন দিয়ে শুনবে, ঠিক আছে? খুব ভালো কোশ্চেন, একটু কনসেন্ট্রেশন দাও, নাহলে বুঝতে পারবে না। বলেছে সমান চাপ, আয়তন এবং তাপমাত্রা এর দুটি গ্যাসকে মেশানো হলো। তাহলে দুটো গ্যাস ছিল তোমার কাছে, দুজনের চাপ পি, দুজনের আয়তন ভি, দুজনের টেম্পারেচার টি।
বলেছে মিশ্রণের আয়তন ও তাপমাত্রা যদি ভি ও টি হয় তাহলে চাপের মান কত হবে তাই জিজ্ঞেস করেছে। কোশ্চেনটা আগে বোঝো, তারপর অ্যান্সার নিজেরা পারবে। দেখো তোমার কাছে দুটো গ্যাস ছিল, এটা একটা গ্যাস ধরো, এটা একটা গ্যাস। এই গ্যাসেরও চাপ পি, আয়তন ভি। আচ্ছা ধরো এই গ্যাসের চাপ পি, আয়তন ভি, টেম্পারেচার টি। এই গ্যাসেরও চাপ পি, আয়তন ভি, টেম্পারেচার টি। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার কি করেছো, এই দুটো গ্যাসকে তুমি মিশিয়েছো, এই দুটো গ্যাসকে মিশিয়েছো। মেশানোর পর তোমাকে কোশ্চেনে বলেছে যে যে মিশ্রণটা পেলে, যে মিশ্রণ গ্যাসটা পেলে, দুটো গ্যাসকে মেলানোর পর যে মিশ্রণ গ্যাসটা পেলে, সেই গ্যাসটার আহ, আয়তন ও তাপমাত্রা। আয়তন হয়েছে ভি, টেম্পারেচার হয়েছে টি, টেম্পারেচার হয়েছে টি, কিন্তু গ্যাসের চাপ কত জানি না। এটা হচ্ছে কোশ্চেন। বোঝা গেছে? কোশ্চেনটা বুঝতে পেরেছো? তাহলে তোমার কাছে দুটো সমান চাপ, সমান আয়তন, সমান টেম্পারেচারের গ্যাস ছিল। সেই দুটো গ্যাসকে মেলানোর পর নতুন যে গ্যাসটা পেলে, সেই গ্যাসটার আয়তন বলে দিয়েছে ভি হবে, টেম্পারেচার তোমাকে বলে দিয়েছে কোশ্চেনে টি হবে। তাহলে ওই গ্যাসের চাপ কত হয়েছে, মিশ্রণের উপর কতটা চাপ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যদি চাপটা পরিবর্তন সেম রাখা হতো, পি দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার এখানেও টি, এখানেও টি, এখানেও টি, মানে টেম্পারেচার চেঞ্জ হয়নি মিশ্রণের ফলে, ঠিক আছে, আয়তনের মানে চেঞ্জ হয়নি। কিন্তু আমাকে বলো দুটো ভি আয়তনের গ্যাস যদি এদের উপর এক্সট্রা বাইরে থেকে চাপ প্রয়োগ না করা হয়, দুটো ভি আয়তনের গ্যাসকে মেশালে কত আয়তনের গ্যাস পাওয়া উচিত? 2V। একমত? তাহলে গ্যাসটা পাওয়া উচিত ছিল মিশ্রণটা 2V আয়তনের, পেয়েছি আমরা ভি আয়তনের। বোঝার চেষ্টা করো কি বললাম। যদি দুটো ভি আয়তনের গ্যাসকে আমরা মেশাই, সমায়তনের গ্যাসকে মেশাই, ধরো 10 সেমি কিউবের সাথে 10 সেমি কিউব গ্যাস মেশাচ্ছি, তাহলে নতুন গ্যাস কত পাবো? 20 সেমি কিউবের মিশ্রণটা। আবার বলছি 20 সেমি কিউবের পাবো। কিন্তু কোশ্চেনে বলছে পেয়েছি ভি, তার মানে কি করা হয়েছে, কোনোভাবে এর উপর চাপ প্রয়োগ করা হয়েছে বাইরে থেকে, দেন আয়তনটাকে কমানো হয়েছে। তাহলে আয়তন পাওয়ার কথা ছিল 2V, পেয়েছি ভি। তাহলে চাপ হওয়ার কথা ছিল পি, নিশ্চয়ই চাপ হয়েছে কত? 2P। কেন? আয়তন যেহেতু অর্ধেক হয়ে গেছে, চাপ নিশ্চয়ের উপর দ্বিগুণ বাড়ানো হয়েছে। কোশ্চেন বুঝতে পেরেছো? তার মানে ওই গ্যাসের চাপ কত? 2P। যদি এর আয়তনটা 2V হতো তাহলে প্রেসারও 2P হতো, কোনো ইস্যু ছিল না। এই প্রেসার 2P বলছি, পি ছিল পি থাকতো, কোনো ইস্যু ছিল না। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? যেহেতু আয়তন হওয়ার কথা ছিল 2V, হয়েছে ভি, তাহলে নিশ্চয়ই চাপ পি হওয়ার কথা ছিল, কিন্তু তার চাপকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে চাপ যা ছিল তার দ্বিগুণ চাপ প্রয়োগ করে এর আয়তনটাকে ওর অরিজিনাল আয়তনের অর্ধেক করে দেওয়া হয়েছে। কোশ্চেন ক্লিয়ার হয়েছে? কোশ্চেন অ্যান্সার সব বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্লাস 11-এর কোশ্চেন, ঠিক আছে? ক্লাস 11-এ ছায়াপ্রকাশনীর বইয়ে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা 11-এর কোশ্চেন। দেখো তোমরা 11-এর জিনিসও কত সহজে বুঝে নিলে, ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট যার ক্লিয়ার হবে না, তার জন্য 11, 9, 10 এসব ম্যাটার করে না। এর জন্য দেখবে 5, 6-এ পড়া ছেলেও আমার থেকে হয়তো ভালো, অনেক ভালো ফিজিক্স জানে, ঠিক আছে? এরকম অনেক ছেলে আছে। কেন? কারণ ওরা সেইভাবে জিনিসগুলোকে পড়েছে, আরো কনসেপচুয়াল হইতে পড়েছে, আর ছোট থেকেই ওদেরকে বোঝানোর মতো, জানানোর মতো লোক ছিল। সো ইট ডাজন্ট ম্যাটার, বুঝলে, যে তুমি কোন ক্লাসে পড়ছো না পড়ছো, কোন ক্লাসের জিনিস বুঝছে, এটা না। যতক্ষণ পর্যন্ত মানে এমন জিনিস, ধরো তোমাদেরকে আমি অনেক সময় বলি না যে এটা হায়ার লেভেলের জিনিস, এটা তোমরা বুঝতে পারবে না, বলি তার কারণ হচ্ছে ওটার পিছনে ম্যাথ থাকে। ওই ম্যাথ গুলো তোমরা জানো না, তোমরা ইন্টিগ্রেশন জানো না, তোমরা ডেরিভেটিভ জানো না। ওই ম্যাথ গুলো তোমাদের 11-এ ছাড়া আসবে না কখনোই, 9, 10 ওই ম্যাথ নেই। তো তোমরা যদি ম্যাথই না জানো, ফিজিক্সটা বুঝতে পারবে না। যদি নর্মাল বোঝানোর জিনিস হতো, কথা দ্বারা বোঝানো যেত, জাস্ট এরকম কনসেপ্ট দিয়ে বোঝানো যেত, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিতাম, পৃথিবীর যা বোঝাতে বলতে তাই বুঝিয়ে দিয়ে যেত। কিন্তু সমস্যা হচ্ছে ওটার পিছনে ম্যাথ অ্যাসোসিয়েটেড আছে, সেটা আমরা, সেই ম্যাথটা না জানলে ফিজিক্সটা বুঝতে পারবো না। ওকে চলো, বুঝেছো? তাহলে আশা করি 27-টা সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার 28 নম্বর কোশ্চেন কি বলেছে, চার্লসের সূত্র অনুসারে ভি ভার্সেস টি লেখচিত্র হলো। চার্লসের সূত্র অনুসারে ভি ভার্সেস টি লেখচিত্র কেমন হবে বলো? মূলবিন্দুগামী সরলরেখা, পড়েছিলে না? চার্লসের সূত্র অনুসারে ভি ভার্সেস টি হচ্ছে মূলবিন্দুগামী, শুধু ভি ভার্সেস টি, ঠিক আছে? আচ্ছা অনেকে ভাববে স্যার ভি, চার্লসের সূত্রের গ্রাফ তো আমরা স্যার এরকম পড়েছিলাম, ওটা হচ্ছে ভি ভার্সেস স্মল টির গ্রাফ, ঠিক আছে? দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। এইটি মানে কি, এইটি মানে কি, এইটি মানে হচ্ছে স্যার পরম উষ্ণতা, পরম উষ্ণতার সাথে আয়তনের কি রিলেশন? ভি ভার্সেস টি, তার মানে মূলবিন্দুগামী সরল রেখা। বুঝা যাচ্ছে?
বোঝা গেছে? আমি আগে ক্লাসেও বুঝিয়ে দিয়েছিলাম, কনফিউজিং জায়গা তার জন্য আগেই বলে দিয়েছিলাম। তারপর আশা করি না পারলে আর কি বলবো। 29 29 বলেছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা আয়তন, অলরেডি করলাম, চাপ দ্বিগুণ করছো আয়তন অর্ধেক হবে, চাপ দ্বিগুণ করছো আয়তন অর্ধেক হবে, করার কি আছে। আচ্ছা, এই তো এক্ষুনি করে দিলাম। দেখো গ্যাসের চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সাথে ঘনত্ব, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে গ্যাসের চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতি। বলেছি, আজকে পড়িয়েছি। দেখো কোশ্চেন পেয়ে গেলে, পি ভ্যারিজিয়াস টি হয়, পি ভ্যারিজিয়াস টি হয় যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, পি ভ্যারিজিয়াস টি হয় যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। ওকে, তাহলে কি হবে, সমানুপাতি। আর যদি আয়তনের উষ্ণতার সাথে ঘনত্বের সম্পর্ক দেখো ব্যস্তানুপাতি, উষ্ণতার সাথে ঘনত্বের সম্পর্ক দেখো ব্যস্তানুপাতি। বাচ্চাদের কোশ্চেন এবার চলে এসছে, বয়লের সূত্রে ধ্রুবক হলো, বয়লের সূত্রে ধ্রুবক হলো কি কি বলো। এগুলো বাচ্চাদের কোশ্চেন, আর এগুলো করাচ্ছি না, এগুলো নিজেরা পারবে। এবার আর দু একটা কোশ্চেন আছে যেগুলো একটু ভালো ভালো, সেগুলো আমি করে দিচ্ছি। ওকে, 36 নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা, আমি একটা জিনিস বলবো, বলে দিচ্ছি, দাঁড়ো। 36 বলেছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম উষ্ণতার লেখচিত্র, আয়তন বনাম উষ্ণতার লেখচিত্র। ঠিক আছে, দেখো কি উষ্ণতা, ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর আয়তনের মধ্যে কি রিলেশন। মূলবিন্দুগামী সরল রেখা, সরল রেখা কিন্তু মূলবিন্দুগামী নাই, উষ্ণতা অক্ষের সমান্তরাল সমপরাবৃত্তাকার। দেখছো কোশ্চেন, দেখছো? তাহলে আমরা দেখেছিলাম স্যার, আয়তনের সাথে যদি সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের গ্রাফ আমরা ড্র করি, সেলসিয়াস টেম্পারেচারের গ্রাফ ড্র করি, স্যার গ্রাফটা এসেছিল এরকম, মানে সরল রেখা, সরল রেখা, সরল, একদম সরল। আরে কি হচ্ছে সব, কিন্তু মূল বিন্দুগামী নয়, সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়, এটা ছিল স্যার আমাদের গ্রাফ, তাই না? সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়। কি বলেছিলাম, এটা স্যার হচ্ছে এখান থেকে এইটুকুর ভ্যালু হচ্ছে স্যার প্রাথমিক আয়তনের ভ্যালু, মানে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিটি ইকুয়াল টু ভি0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা ছিল স্যার ফর্মুলা। তাহলে দেখতেই পেলাম স্যার, সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়, সরল, সরল না, ঠিক আছে, সরল রেখা, সরল, সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়। ওকে, চলো 40-এ চলে এসো, বাকিগুলো তোমরা নিজেরা পারবে, আমি ওর জন্য আর করাচ্ছি না। আর তার পিছনে কারণ আছে, আরো আরো ব্যাপার আছে, সেটা বলছি। ওকে, তারপর দেখো 40 কোশ্চেনটা কি বলেছে, বলেছে পি চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, উষ্ণতা স্থির রেখে চাপ যদি 50% কমালে গ্যাসটার আয়তন, তাহলে চাপ 50% কমানো মানে কি, চাপ অর্ধেক করা হচ্ছে, তাহলে আয়তন দ্বিগুণ হবে, আয়তন দ্বিগুণ হবে, 2v হবে। 50% মানে কি, কোনো জিনিসের 50% মানে অর্ধেক করা। ওকে, 50% মানে কি, অর্ধেক করা, বুঝছো? বুঝছো, ভেরি গুড। তারপর 43-এ চলে এসো। 43 বলেছে, তুমি বলবে স্যার বাকি কোশ্চেনগুলো আপনি দেখাচ্ছেন না কেন, কারণ আছে, বলছি, একটু ওয়েট করো। বলেছে গ্যাসের চাপ এবং আয়তন পি আর ভি হলে পিভি এর এসআই একক কি হবে। দেখো পিভি এর এসআই একক, আমি বলেছিলাম গ্যাসের চাপ আর আয়তনের গুণফল সবসময় কাকে বোঝায়, কার্যকে বোঝায়, বলেছিলাম। তাহলে পিভি, পি মানে কি, পি মানে হচ্ছে চাপ, চাপ মানে স্যার বল বাই ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কোয়ার, বল বাই ক্ষেত্রফল মানে স্যার দৈর্ঘ্যের স্কোয়ার। আর স্যার তার সাথে ভি গুণ হচ্ছে, ভি মানে স্যার আয়তন মানে দৈর্ঘ্যের কিউব, আগেও করিয়েছি আবার করিয়ে দিচ্ছি। তাহলে স্যার দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্যের কিউবের সাথে বাদ চলে গেল, একটা দৈর্ঘ্য পড়ে থাকলো, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য, তার মানে স্যার পিভি আসলে বোঝাচ্ছে কার্যকে, স্যার পিভি আসলে বোঝাচ্ছে কার্যকে, কাজকে, কতটা কাজ করা হচ্ছে। তো কাজের একক কি হয় স্যার, কাজের একক জুল হয়, তার মানে জুল অ্যান্সার, তার মানে জুল অ্যান্সার। ওকে, আমাদের এই পিডিএফটা কোশ্চেন শেষ। এখন তুমি বলবে স্যার এতগুলো কোশ্চেন যে থেকে গেল, দেখো কিছু কোশ্চেন আছে যেগুলো তোমরা নিজেরা পারবে, হোমওয়ার্ক ভাববে, বয়লের সূত্রের ধ্রুবক, আদর্শ গ্যাসের গতিহীনতায় যে উষ্ণতায় এসটি। এবার আর কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে আমরা অ্যাভোগাড্রো ল কমপ্লিট করার পর পারবো, যেমন এই কোশ্চেনটা, অ্যাভোগাড্রো ল না জানলে পারবো না, এই কোশ্চেনটা অ্যাভোগাড্রো ল জানতে হবে, এটা অ্যাভোগাড্রো ল জানতে হবে, পরম উষ্ণতার মান নিজেরাই পারবে, এটা হোমওয়ার্ক। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা অ্যাভোগাড্রো লয়ে গিয়ে শিখবো, এটা অ্যাভোগাড্রো লয়ে। পরম স্কেলে জলের হিমাঙ্ক নিজেরাই পারবে, তাই করালাম না, এগুলো অলরেডি করানো আছে। ঠিক আছে, কোন স্কেলে তাপমাত্রা কখনোই ঋণাত্মক হয় না, এই কোশ্চেনটা বলে দিই, কোন স্কেলে হয় না বলো, কি বলেছিলাম, পরম স্কেলে কখনো টেম্পারেচার ঋণাত্মক হতে পারে না। সাধারণ ধ্রুবক কি, ভর, গ্যাসের ভর, এগুলো এগুলো পারবে তোমরা, তাই না? এগুলো পারবে বলে আমি এগুলো করাচ্ছি না। আর কিছু কোশ্চেন আছে যেগুলো যেগুলো তোমাকে কি করতে হবে, অ্যাভোগাড্রো ল করানোর পর, লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসার এককে সার্বজনীন গ্যাস ধ্রুবক, অ্যাভোগাড্রো ল করাবো তখন পারবে। তাই বলছি যে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো কোশ্চেন গুলো হচ্ছে এই চ্যাপ্টারের না। কেন এই চ্যাপ্টারের না, আসলে
নর্মালি সিলেবাসে তোমাদের অ্যাভোগাড্রো ল গ্যাসের সাথেই ঢোকানো থাকে, বাট আমি অলওয়েজ প্রিফার করি দুটোকে সেপারেট ভাবে পড়ানো। আর সত্যি দুটো সেপারেট ডিমান্ড করে, ঠিক আছে, তাই আমি সেপারেট ভাবে পড়াই, এটাই। তো ওগুলো করানোর পর দেখবে এটা জল ভাত মনে হবে, কিছুই নেই। আমি যেগুলো অ্যাভোগাড্রো ল চ্যাপ্টারে পড়তে হবে সেগুলো আমি করিয়ে দিচ্ছি, ওকে। চলো তাহলে, আর ওগুলো ওই চ্যাপ্টার কমপ্লিট করার পর আমরা করিয়ে দেবো। আচ্ছা, আর একটা পিডিএফ এখানে বাকি থাকলো, এই ম্যাথগুলো বাকি থাকলো, ম্যাথগুলো হোমওয়ার্ক আমি আকারে দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করো। না পারলে আমি নেক্সট দিন করিয়ে দিয়ে অ্যাভোগাড্রো ল শুরু করব। আর তার সাথে আরো কিছু এমসিকিউ কোশ্চেন দিয়ে দিয়েছি প্রচুর, এখানে হোমওয়ার্ক আছে, তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে। হোমওয়ার্ক আছে এগুলো প্রচুর। আমি ভেবেছিলাম এই কোশ্চেনগুলো করাবো, এখানকার কোশ্চেনগুলো খুব ভালো ভালো আছে। এখানে দেখো আমি যেগুলো রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি, দেখো মার্ক করে দিয়েছি, এগুলো হচ্ছে শুধুমাত্র এর অঙ্ক, গ্যাসের, ঠিক আছে। বাকি যেগুলো মার্ক করা নেই সেগুলো হচ্ছে অ্যাভোগাড্রো লর অঙ্ক, তাই ওগুলো আর করাইনি। তাই এগুলো আমি মার্ক করিনি, ওগুলো তোমাদেরকে এখন করতে হবে না। যেগুলো শুধু রেড কালার দিয়ে মার্ক করা আছে সেগুলোই করবে। বোঝা গেছে না যায়নি? এটা হোমওয়ার্কের পিডিএফ, এটা দিয়েও ভুল হয়েছে, কারণ এটা আমাকে করানো বেটার ছিল, কারণ ওই পিডিএফটা তো ভালো কোশ্চেন আছে, এই পিডিএফটা তো ভালো কোশ্চেন আছে, ঠিক আছে। সমস্যা হলো আমার শরীরটা একটু খারাপ করছে, টাইমও হলো না। যাই হোক, কি করা যাবে, তোমরা নিজেরা করো, যেটা পারবে না নেক্সট ক্লাসে বলবে, করিয়ে দেবো। আর বেশিরভাগ কোশ্চেনই পারবে, দেখবে একটা দুটো কোশ্চেন একটু নিউ নিউ মনে হবে, সেগুলোর কনসেপ্ট আমাকে একটু বলতে হবে, আমি ক্লাসে বলে দিয়ে তারপরে অ্যাভোগাড্রো ল পড়াবো। আর নাহলে তো অ্যাভোগাড্রো লর যখন কোশ্চেন অ্যান্সার করাবো তখনও কিছু কোশ্চেন করিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, মিটে গেল। ওহ, শরীর খারাপ হয়ে গেল। চলো তাহলে, টাটা, গুড নাইট। পরে আবার দেখা হবে সবার সাথে, সরি দেখাতে হবে না, কথা হবে। ले गई मेरी जान 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 ले गई। চলো, টাটা, লেফট করলাম। ভালো থাকো সবাই, ভালো করে পড়ো। আশা করি ফিজিক্যাল সায়েন্স তোমাদের খুব ভালো লাগছে, এনজয় করছো, এরকম এনজয় করো। আর কি বলবো, কি বলবো আর, মোটিভেশন তো করতেই পারি, বাট মোটিভেশন জিনিসটা আমার কাছে অনেক ফেক ফেক টাইপ লাগে, ঠিক আছে। মোটিভেশন অলওয়েজ কামস ফ্রম ইনসাইড, ঠিক আছে। বাইরের মোটিভেশন কোনোদিন মোটিভেশন হিসেবে কাজ লাগে না। আমি তোমাকে মোটিভেট করব একদিন দুদিন, আবার বলে তুমি আগের মতোই হয়ে যাবে। সো মোটিভেশন যখন আসবে, নিজে ফিল করতে পারবে, ভিতর থেকে আসবে, ওকে। তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি আমাকে একটা জিনিস বলো, ধরো একটা ডিম, ঠিক আছে, একটা ডিম, এই ডিমটার তুমি চাইছো যে এই ডিমটাকে আমি এমন মোটিভেট করি, এমন মোটিভেট করি যেন ডিমটার মধ্যে থেকে তাড়াতাড়ি বাচ্চা বেরিয়ে যায়, ঠিক আছে। মোটিভেট করা মানে কি, হিট দিচ্ছ, বাইরে থেকে কি করছো, মানে এক কথা বাইরে থেকে প্রসেস ভাবে ডিমটার মধ্যে থেকে বাচ্চাটা বের করতে চাইছো। ওই বাচ্চাটা যখন ডিম থেকে বেরোবে, সাথে সাথে মরে যাবে, ইনস্ট্যান্টলি মরে যাবে, ঠিক আছে। মুরগির ডিমের বাচ্চা মরে যাবে, ওর পৃথিবীতেও টিকে থাকতে পারবে না। কিন্তু ও যখন নিজে ভিতর থেকে ফুটে বেরিয়ে আসবে, তখনও কিন্তু পৃথিবীতে সার্ভাইভ করবে। দ্যাটস লাইফ। মোটিভেশন এইভাবে কাজ করে। যখন তোমার মধ্যে থেকে মোটিভেশন আসবে ওই মুরগির ডিমের বাচ্চার মতো, তুমি নিজে ফোড়ে বেরোতে পারবে, ফেটে বেরোতে পারবে, জানবে সেই মোটিভেশনটা তোমার সারা জীবন থাকবে। আর এই বাইরে থেকে এ স্যারের মোটিভেশন নাও, ও স্যারের মোটিভেশন নাও, ইউটিউব ভিডিও থেকে মোটিভেশন নাও, সারা জীবন মোটিভেশন নিয়েই যাবে, কিচ্ছু হবে না। তো চেষ্টা করো মোটিভেশনটা ভিতর থেকে আনা, চেষ্টা করো এটা রিয়েলাইজ করা যে আমি কি চাইছি, কেন চাইছি, এই যে আইডিয়াগুলো ক্লিয়ার রাখো, আমি কি করতে চাইছি লাইফে, সেই আইডিয়াগুলো ক্লিয়ার রাখো। বোঝা গেছে? তবেই মোটিভেশনটা কাজ করবে। আমার ক্লিয়ার? চলো, তো মুরগির মুরগির বাচ্চার মতো হও, ওই ওয়েট করো না। আমি তো বাড়িতে এই চ্যাপ্টারটা পড়িনি, শুধু ক্লাস বুঝে কোশ্চেন গুলো পেরে গেলাম। অবভিয়াসলি আমার ক্লাস মন দিয়ে করলে সব কোশ্চেন এমনি পারবে। বাড়িতে পড়তে হবে ফিউচারের জন্য, যাতে ফিউচারে তুমি বারবার বারবার জিনিসগুলো পারো। ক্লাসে তো আমি তোমার ক্লাসে পড়া রেডি করিয়ে দেবো। সব পিডিএফ গুলো দিয়ে দেবে না? একটাও দেবো না ফতেমা, একটা পিডিএফও দেবো না।
সব ভিডিওগুলো আমার কাছে আমি জমা রেখে দেবো, দিয়ে কালকে আচার কিনে খাবো। ওকে, গুড নাইট তাহলে। টাটা, লেট করলাম।